সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1227তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। প্রাণপ্রিয় বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই মোহাম্মদ মিলন হোসেনের জীবনের ভয়ঙ্কর রকম শিক্ষণীয় এক আজব বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল 14 বৎসর আসমানের উপরে। 14 বৎসর আসমানের উপরে জিনের মসজিদ পরিষ্কার করে সিলেটের ছেলে মিলন। এই গল্পটা আজ থেকে বহু বছর আগের পাওয়া সিলেটের প্রত্যন্ত এলাকার জনম দুঃখী এতিম ছেলে মিলনের জীবনের এক আজব বাস্তব জীবনের গল্প। আমি সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত মিলনের গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে সিলেটের ভাই মিলনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মিলন হোসেন, আমার বাড়ি সিলেট। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদি মনি সহ আমার বড় একটা বোন আর ছোট একটা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা সিলেট শহরের অদূরে কোনো এক পাহাড় ঘেঁষা ছোট্ট গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। কৃষিকাজের পাশাপাশি আমার বাবার একটা অনেক বড় গরুর খামার রয়েছে এবং সেই গরুর খামার থেকে আমার বাবা প্রতিদিন অনেক বেশি দুধ পায়। সেই দুধও বিক্রি করে এবং সেই দিয়ে আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের পরিবারটা অনেক সুখে শান্তিতেই কাটে। এবার বলি মূল কথা, যেটাকে আমি এতক্ষণ ধরে আমার পরিবার বলে আসছিলাম। আসলে আমি যখন বড় হই, আমি যখন বুঝতে পারি, আমার যখন জ্ঞান বুদ্ধি হয়, তখন আমি জানি যে মূলত এই পরিবারটা আমার কোনো পরিবার না। আমি ছোটোবেলা থেকে দেখে আসছিলাম আমার বোনেরা যখন স্কুলে যাইতো, আমার বোনেরা পড়াশোনা করতো। আমি বাবার একমাত্র সন্তান হওয়ার পরেও আমার বাবা আমাকে খুব বেশি একটা স্কুলে পড়াশোনা করানোর জন্য পাঠাতো না। আমাকে দিনরাত মিলিয়ে বাড়িতে কাজ করাতো, মাঠে ঘাটে কাজ করাতো, পরিশ্রমের কাজ করাতো, গরুর গোসল করানো, গরুর জন্য ঘাস কেটে আনা এবং এই থেকে আব্বুর ওই গরুর খামারে যত ধরনের কাজ আছে সম্পূর্ণ কাজগুলো ছোটোবেলা থেকে ঠিক আমিই করে আসছিলাম। এবং একটা পর্যায়ে যখন আমি মোটামুটি বড় হই, তখন আমি এমন একটা খবর শুনতে পাই যেটা শোনার পরে মনের অজান্তে আমার চোখ দুটো জলে ভিজে টুইটম্বর হয়ে যায়। যে পরিবারকে আমি আমার নিজের পরিবার বলে আখ্যায়িত করে আসছি, যে পরিবারের সন্তান বলে আমি নিজেকে দাবি করে আসছি, মূলত আমি সেই পরিবারের কেউই না। ছোটোবেলায় আমার মা এই বাড়িতে কাজ করত। আমার মা ওনার গরুর খামারে কাজ করতো, ওনাদের বাড়িতে কাজ করতো এবং কাজ করা অবস্থায় আমার মা হঠাৎ করে পাগল হয়ে যায় এবং আমার মা যখন পাগল হয়ে যায়, আমার মা তখন এই পরিবার থেকে বেরিয়ে যায়। আমার মা তখন স্কুলের মাঠে এখানে ওইখানে বিভিন্ন জায়গায় রাত যাপন করত। মানুষ আমার মাকে 2 টাকা 4 টাকা টাকা পয়সা দিত এবং সেই টাকা দিয়ে খেয়ে পড়ে আমার মা পাগল বেশে তার জীবন কাটাতো। এবং এরকম করে আমার মা পাগল অবস্থায় থাকতে থাকতে হঠাৎ করে গ্রামবাসীর মুখে মুখে নাকি ছড়িয়ে পড়ে আমার মায়ের পেটে বাচ্চা আছে। আমার মায়ের পেটটা অনেক বড় হয়ে গিয়েছিল। যখন মায়ের পেটটা অনেক বড় হয়ে গিয়েছিল, তখন গ্রামের সবাই মিলে বলাবলি করতে শুরু করে যে আমার মায়ের পেটে বাবু আসছে। কিন্তু আমার তো কোনো বাবা ছিল না, এবং আমার মাও ছিলেন একজন পাগল মহিলা। তিনি ছিলেন পাগল, তিনি রাস্তাঘাটেই সময় কাটাতেন, রাস্তাঘাটেই ঘুমাতেন, ওখানেই থাকতেন। তাহলে বাবা ব্যতীত আমার মায়ের পেটে সন্তান আসলো কেমন করে? এর কোনো সঠিক ব্যাখ্যা বা সঠিক উত্তর আমার মা তিনি নিজেও দিতে পারতেন না। তার বড় কারণ হচ্ছে আমার মা তো পাগলই ছিলেন। কে সন্তান দিয়েছে, কার সাথে আমার মায়ের মিলামেশা হয়েছে, এসব কোনো কিছুই আমার মা বলতে পারে না। গ্রামের 10 জন নাকি আমার মাকে বারবার জিজ্ঞেস করেছিল তোমার পেটের ওই সন্তানের বাবাকে। আমার মা নাকি সবার মুখের দিকে তাকিয়ে খিলখিলিয়ে হাসতেছিল। এবং একটা পর্যায়ে যেহেতু আমার মা ওই হাসমত আলী, মানে যার বাড়িতে আমি বড় হচ্ছি, ওনার নাম হচ্ছে হাসমত আলী, তো গ্রামের সবাই বলল যেহেতু হাসমত আলীর বাড়িতেই এই মহিলা কাজ করতো এবং সেখান থেকে পাগল হয়ে মহিলা বেরিয়ে যায়, তাহলে মহিলার পেটের সন্তান প্রসব হওয়া পর্যন্ত এই হাসমত আলীকেই মহিলার দায়িত্ব নিতে হবে। এবং এক কথায় তখন ওই হাসমত আলীর উপরেই আমার মায়ের দায়িত্ব চেপে দেওয়া হয় গ্রামবাসীরা মিলে। তো হাসমত আলী কোনোভাবে আমার মায়ের দায়িত্ব নিতে রাজি হচ্ছিলেন না। তিনি বারবার বলতেছিলেন যে না, তিনি এটা করবে না এবং তিনার পক্ষে এটা করা সম্ভব না। তিনি বারবার মানা করে। এরপরও গ্রামবাসীর চাপে পড়ে
গ্রামবাসীর চাপে পড়ে তিনি তখন আমার মাকে দেখভাল করতে শুরু করে। তিনি তিনার স্ত্রী মিলে আমার মাকে দেখাশোনা করতেন এবং সেই পরিবারেই একটা পর্যায়ে আমি জন্মগ্রহণ করি। এবং আমি জন্মগ্রহণ করার পরে গ্রামের 10 জনে আমার মাকে সাহায্য সহযোগিতা করতো, দুধ কিনে দিত, টাকা পয়সা দিত। এরকম করতে করতে আমার বয়স যখন ঠিক 7 মাসের কাছাকাছি, 7 মাস বয়সের ছোট বাচ্চা যখন আমি ছিলাম, সেই মুহূর্তেই একদিন রাতের বেলায় আমার আম্মা মৃত্যুবরণ করে। এবং মৃত্যুবরণ করার পরে আমি সেই হাসমত আলীর পরিবারেই তখন থেকে বড় হচ্ছিলাম। ওই মুহূর্তে আমি হাসমত আলীকে বাবা করে ডাকতাম, আর হাসমত আলীর যেই বউ ছিল আমি তাকে আমার মা করে ডাকতাম, তার সন্তানদেরকে আমি আমার বোন বলে ডাকতাম। এভাবে হাসমত আলীর পরিচয়ে আমি এই সমাজে পরিচিত হচ্ছিলাম। আমি যখন বড় হই তখন আমি জানতে পারি যে এই ঘটনাগুলো, এবং জানার পরে আমি বেশিরভাগ সময় আমার মায়ের কবরের কাছে গিয়ে বসে থাকতাম। মায়ের কবরে গিয়ে বসে আমি কান্নাকাটি করতাম। মনে মনে মাকে বলতাম যে, ও মা, তুমি আমাকে এই নিষ্ঠুর পৃথিবীতে একা রেখে চলে গিয়েছিলা কেন? এই দুনিয়াটা তো বড় কঠিন। এখানে মানুষে মানুষে নেই কোনো মায়া, নেই কোনো ভালোবাসা। একে অপরকে দেখতে পারে না, কেউ কাউকে ভালোবাসে না। সবাই সবার মতো করেই, স্বার্থপরের মতো করেই জীবন কাটাচ্ছে। এই কথাগুলো আমি মাঝে মাঝে আমার মায়ের কবরের কাছে বসে কান্নাকান্নি করে করে মাকে কথাগুলো বলতাম। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। ওই হাসমত আলীকে বাবা ডাকতাম, ওনার খামারে কাজ করতাম, ওনার ছেলে মেয়ে, ওনার মেয়েদের সাথে এখানে ওইখানে যাইতাম এবং ওনার পরিবারের জন্য কাজ করে যেতাম। বিনিময়ে আমি পেতাম 2 বেলা পেট ভরে খাবার খেতাম, আর ওনার বাড়িতে রাত যাপন করতাম। এছাড়া উনি আমাকে তেমন কোনো টাকা পয়সা দিত না। তবে সত্যি কথা বলতে গেলে হাসমত আলী সবার কাছে আমাকে ওনার ছেলেই পরিচয় দিত, এবং এইটা শুনে আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতাম। এটা শুনে আমার কাছে অনেক ভালো লাগতো যে অন্তত আমার একজন বাবা আছে, আমার একটা পরিবার আছে, আমি অনাথ না, আমি এতিম না। এমন করতে করতে আমি মোটামুটি বড় হই। আমার বয়স তখন প্রায় 17 বৎসরের কাছাকাছি। যখন আমার বয়স 17, তখন হাসমত আলীর বড় মেয়ের নাম হচ্ছে শেফালি। ওই শেফালি তখন অনেকটা বড়, মানে শেফালি তখন অনেক বড়। প্রায় শেফালির বয়স তখন প্রায় 18 থেকে 19 বৎসরের কাছাকাছি। ওই বয়সে তখন গ্রামে গ্রামে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে শেফালি আফা নাকি আমাদের গ্রামের আশিক নামের এক ছেলে আছে, ওই ছেলের সাথে শেফালি আফা নাকি প্রেম করে। মানে শেফালি আপুর প্রেম আছে আশিক নামের এক ছেলের সাথে। এই নিয়ে আমি দেখি আমাদের পরিবারের মাঝে অনেক ঝামেলা হতে থাকে, অনেক সমস্যা হতে থাকে। এবং বাবা বারবার আমার ওই শেফালি আপুকে জিজ্ঞেস করে, গ্রামের লোকজনে বলা বলি করতেছে তোর সাথে নাকি আশিকের কোনো অবৈধ সম্পর্ক আছে, আশিকের সাথে তোর কোনো সম্পর্ক আছে, এবং এটা কতটুকু সত্য। আমার বোন সবসময় আব্বুর কাছে অস্বীকার করতো। সে বলতো যে না, গ্রামের মানুষ যেটা বলে এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আশিকের সাথে আমার বড়াপু শেফালির কোনো রকমের সম্পর্ক নাই। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে আমার বড়াপু আশিকের সাথে ওই সম্পর্কটাকে অস্বীকার করে। আমার বড়াপু শেফালি দেখতে কিন্তু অনেকটা সুন্দরী ছিল, অনেক রূপবতী ছিল, যার জন্য আশিক ছেলেটা আমার বড়াপুর জন্য মাতোয়ারা হয়ে পড়ে, পাগল হয়ে পড়ে। এবং বড়াপুকে পাওয়ার জন্য ছেলেটা প্রচণ্ড রকমের কান্নাকাটি করতে শুরু করে। আশিক ছেলেটা একটু নিম্নবিত্ত পরিবারের ছেলে ছিল, ওর বাবা ছিল না এবং তার মা ছিল, এবং তার মাকে নিয়েই সে মানুষের মাঠে ঘাটে জমিতে কাজ করতো এবং সেই নিয়ে সে তার পরিবার চালাতো। যার জন্য সুযোগে আমার শেফালি বোন আশিককে ব্যবহার করেছে, এবং ব্যবহারের পরে যখন এটা মানুষের কানে কানে চলে গেছে বা লোকে লোকে যখন জানাজানি হয়ে গেছে, আমার বোন শেফালি তখন এই সম্পর্কটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করে। সে অস্বীকার করে এবং সবার কাছে সে বলে যে না, সে মানে সাথে আশিকের সাথে ওনার কোনো রকমের কোনো প্রেম ভালোবাসার কোনো সম্পর্কই নেই। পুরো সম্পর্কটাকে, মানে এই পুরো বিষয়টাকে উনি তখন সম্পূর্ণভাবে অ্যাভয়েড করে। সবার কাছে তিনি তখন এরকম করেই বলতে থাকে। তো যেহেতু সবার কাছে এরকম করে বলতেছে, সবাইগুলো শুনতেছে, তো আমার আব্বু তখন শেফালি আপুর সাথে অনেক ঝামেলা করতেছে যে লোকে লোকে এরকম কথাবার্তা বলে। এরকম করতে করতে শেফালি আপা একদিন ঠিক করলো, আমার আব্বাকে বলতেছে যে যেহেতু তুমি আমাকে এরকমভাবেই সন্দেহ করো বা আশিক নামের এক ছেলেকে নিয়ে তুমি আমাকে ডাউট করো, তা তুমি আমাকে বিয়ে দিয়ে দাও, আমি বিয়ে করে ফেলবো। আমার আব্বাকে যখন এই কথা বলে, আব্বু তখন বললো যে ঠিক আছে, তুই বিয়ে করে ফেলবি, আমি তোর জন্য ছেলে দেখবো। শেফালি আফা তখন বললো যে হ্যাঁ, আমি বিয়ে করে ফেলবো, আপনি আমার জন্য ছেলে দেখেন। এরপরেও আপনি আমাকে নিয়ে দুশ্চিন্তা করেন না, আমাকে নিয়ে টেনশন করেন না, এবং আপনি আমাকে যেখানে বিয়ে দিবেন আমি সেখানেই বিয়ে বসবো। এই কথা বলার পরে আমার আব্বা তখন এদিক সেদিক বিভিন্ন দিকে বিয়ের জন্য ছেলে খুঁজতে থাকে। এমন করতে করতে যেহেতু শেফালি আপু দেখতে অনেকটা সুন্দরী ছিল, তার বিয়ের ঘর পেতে খুব বেশি একটা আমার আব্বাকে কাঠগড় পোয়াতে হয়নি।
অনেক কম সময়ের মধ্যে আমার বোন শেফালির একটা ভালো বিয়ের সম্বন্ধও আমার আব্বা ঠিক করে ফেলে। একটা সম্ভ্রান্ত পরিবারের অনেক ভালো একটা ছেলের সাথে শেফালি আফার তখন বিয়ে ঠিক হয়। আমার মনে আছে একদিন বিকেলবেলা আমি মাঠ থেকে ঘাস কেটে ফিরে আসতেছিলাম। ওই মুহূর্তে আমাদের ওই গ্রামের আশিক ছেলেটা আমাকে এসে ধরে, আমাকে ধরে বলে, মিলন, তুমি কি জানো যে তোমার বোনের সাথে, তোমার বড় বোনের সাথে আমার সব রকমের সম্পর্ক হয়েছে এবং সে আমার একটা সন্তান পর্যন্ত সে তার পেট থেকে নষ্ট করেছে। ও আমাকে বিয়ের স্বপ্ন দেখিয়েছে, আমার সাথে প্রেম করেছে, ভালোবেসেছে। আমি ওকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। তার যদি অন্যত্র বিয়ে হয়ে যায় আমি বাঁচবো না ভাই। তুমি যে করেই পারো তোমার আব্বা আম্মাকে বলে বইয়ে শেফালির সাথে আমার বিয়ে ঠিক করে দাও। যেখানে শেফালির বিয়ে ঠিক হয়েছে ওখান থেকে শেফালিকে ফিরে নিয়ে আসো। আমাকে যখন আশিক ভাই এই কথাগুলো বলতেছিল আমি অপলক দৃষ্টিতে ওনার মুখের দিকে তাকিয়ে আছি এবং তাকিয়ে থেকে বললাম, ভাই আপনি তো আমার সম্বন্ধে সব কিছুই জানেন। আমি এই পরিবারের সন্তান নামে পরিচিত, আসলে মূলত আমি এই পরিবারের কেউই না। আপনার কি মনে হয় আমার কথা শেফালি আফু অথবা তার বাবা তারা কেউ শুনবে? তারা কেউই আমার কথা মানবে না এবং আমি যদি 19-20 কোনো কথা বলতে যাই আমাকে ঘাড় ধাক্কা দিয়ে এই পরিবার থেকে বের করে দিবে। আমার কোনো কিছু করার ক্ষমতা নাই ভাই। তখন তিনি আমাকে বলে, যদি সত্যিকার অর্থে শেফালির বিয়ে অন্য কোথাও হয়ে যায় তাহলে আমাকে কেউ বাঁচাতে পারবে না। আমি নিজের জীবন নিজে দিয়ে দিব, আমি আত্মহত্যা করে যাব এবং আমার মৃত্যুর জন্য একমাত্র দায়ী হবে শেফালি এবং তার পরিবার। উনি সেদিন কান্না করতে করতে এই কথাগুলো আমার কাছে বলল। আমার বুকটা ফেটে যাচ্ছিল, আমার ভিতরে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু আমি ছিলাম সম্পূর্ণ অসহায়। আমার কোনো কিছু করার ক্ষমতা ছিল না, আমি কিছুই করতে পারলাম না। এক কথায় আমি ওনাকে শুধু এই কথাটাই বললাম যে ভাই আপনি আল্লাহকে ডাকেন এবং আল্লাহই আপনাকে এই সব থেকে রক্ষা করতে পারে। বাড়িতে আসছি এবং আসার পরে আমি জাস্ট ওই আপনার আশিক ভাইয়ের কথা শুনে শেফালি আপুর সাথে জাস্ট একদিন একটু কথা বলছিলাম। শুধু বলছিলাম যে আশিক ভাই যে এরকম এরকম করে বলে, আশিক ভাইয়ের সাথে তোমার একটা সম্পর্ক আছে, বেচারা তোমাকে অনেক ভালোবাসে, এখন যে তুমি অন্য কোথাও বিয়ে করে ফেলবা, অন্য কোথাও বিয়ে বসবা বলতেছ, আশিক ভাই কিন্তু মারা যাবে, ওনাকে কিন্তু বাঁচাইতে পারবো না, উনি কিন্তু অনেক ইমোশনাল তোমার উপরে। এটা বলা মাত্রই আমার বোন শেফালি তখন আমার উপরে প্রচণ্ড রকমের ক্ষেপে যায় এবং তিনি আমার আব্বার কাছে পর্যন্ত বিচার দেয় এই বিষয়ে। আব্বু তখন আমাকে ডিরেক্টলি বলল যে মিলন, এসব দেখার বা এসব নিয়ে কথা বলার কোনো প্রয়োজন তোর নাই, তুই তোর মতো করে থাক, তোর মতো করে তুই চলাফেরা কর। আমি ছোটোবেলা থেকে খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনাও করতে পারিনি, খুব বড় জোর নিজের নামটা বাংলায় লিখতে পারি, ইংলিশে লেখা তো সম্ভবই না। তো এরকম করে তখন একটা পর্যায়ে শেফালি আফুর বিয়ে ঠিক হয়ে যায়। তো আমিও পরিবারের মেজো ছেলে, পরিবারের একমাত্র ছেলে হিসাবে ওভাবেই আমার বড় বোনের বিয়েতে আমি কাজবাজ করতেছিলাম। বিভিন্ন জায়গা থেকে লোকজন নিয়ে আসা এবং মানুষ খাওয়ানো থেকে শুরু করে সমস্ত রকমের কাজবাজ আমি তখন ব্যস্ত এবং বিয়ের আগের দিন থেকে পুরোপুরি আমার উপরে আমার আব্বা অনেকগুলো দায়িত্ব দিয়ে দেয় যে এই কাজটা তুই করবি, ওই কাজটা তুই করবি, এরকম করে অনেকগুলো দায়িত্ব আমার উপর আমার আব্বু দিয়ে দেয়। আমি তখন এই দায়িত্বগুলো পালন করার জন্য নিজের মতো করে ওখানে কাজ করে যাচ্ছিলাম। তো এভাবে কাজ করতেছি এবং কাজ করতে করতে রাত হয়ে গেল এবং রাতের বেলায় হঠাৎ করে মিলন আমার ওই বোনের বিয়েতে এসে উপস্থিত হলো, গায়ে হলুদের অনুষ্ঠানে। এবং সেখান থেকে সবাই মিলনকে মারলো। আমার বাবা, হাসমত আলী সহ আরও গ্রামের কয়েকজন মিলে মিলনকে মারলো এবং মিলনকে মেরে রক্তাক্ত করে ওখান থেকে বের করে দেওয়া হলো। এবং বের করে দেওয়ার পরে এর পরের দিনে আমার বোনের বিয়ে। আমার আব্বা ভয় পেয়ে গেল যে মিলন আবার এসে নতুন করে কোনো ঝামেলা করে কিনা বা আমার বোনকে উঠিয়ে নিয়ে যায় কিনা, এরকম পরিস্থিতি চিন্তা করে আমার আব্বা সে সময় করলো কি, থানা থেকে পুলিশ পর্যন্ত কল দিয়ে নিয়ে আসছে। থানা থেকে খবর দিয়ে পুলিশ নিয়ে আসছে এবং পুলিশ পর্যন্ত এসে তখন সেই মুহূর্তে পাহারায় বসাইছে, পুলিশরাও তখন পাহারায় বসছে। ওই সময় তো আসলে মোবাইল ফোন ছিল না। আব্বু তখন ওনার মতো করে গিয়ে থানা থেকে পুলিশ নিয়ে আসছে। তো পুলিশরা তখন তাদের মতো করে পাহারা দিচ্ছে এবং পুলিশি পাহারায় আমার বোন শেফালির তখন বিয়ে সম্পূর্ণ হয়। আমার বড় বোনের বিয়ে সম্পূর্ণ হয় এবং বড় বোনকে বউ সাজিয়ে পালকি করে তখন আমাদের গ্রাম থেকে ওই গ্রামে নিয়ে যাওয়া হয়। তো যে রাতে আমার বড় বোনের বাসর হবে, ও রাতে যেদিন বাসর, ওই দিন আমি কি করলাম, আমি তো কাজবাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম, সারাটা দিন প্রচুর কাজ করছি, যার জন্য আমি রাতের বেলায় ঘুমিয়ে পড়ছি, সন্ধ্যা রাতে ঘুমিয়ে গেছি। যদিও অনেক কাজবাজ বাকি ছিল, আমি কোনো কাজ টাজ না করে আমি ঘুমিয়ে গেছি। এখন ঘুমিয়ে যাওয়ার পরে যেটা হইলো সেটা হচ্ছে রাতের বেলায় হঠাৎ করে আমি শুনতেছি সবাই নাকি কি একটা বিষয় নিয়ে খুব বেশি কানাগেস্টা করতেছে, সবাই কেমন জানি একটু উদ্বিগ্ন, এদিক সেদিক দৌড়দৌড়ি করতেছে, কেমন জানি একটা অন্যরকম সাউন্ড আমি পাচ্ছিলাম। ঘুমটা ভেঙে যেল এবং ঘুমটা ভেঙে যাওয়ার পর আমি তখন বেরোইছি এবং বেরোয়ার পরে আমি দেখলাম আমার আব্বা ঘরে নাই।
গরু ঘরের দিকে গেলাম যে আবার গরু ঘরে কোনো চোর টোর ঢুকলো কি না, বিয়ে বাড়িতে তো চোরেরা সুযোগ পাইলে চুরি করবে। তাই গরু ঘরের দিকে গেলাম, দেখলাম যে না, ওই গরুর গোয়ালে সব কিছু ঠিকঠাক মতোই আছে। এবং সেখান থেকে এসে দেখলাম যে আমার মা এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে, মানে শেফালির মা বলতে আমি তো ওনাকে মা করে ডাকি, এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে। এবং দেখে আমি বললাম যে কী হয়েছে আম্মা, এরকম করে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছেন কেন, কী হয়েছে? বলো ঘটনা ঘটে গেছে, সর্বনাশ হয়েছে, তুই শোনোস নাই, তুই কই ছিলি? আমি বললাম আমার তো শরীরটা খারাপ ছিল, আমি তো শুয়েছিলাম, আমার ঘুম আসছিল। কেন, কী হয়েছে আমারে বলেন। বলে বাবার এই সর্বনাশ হয়ে গেছে, ওই আশিক হারামজাদা নাকি বিষ খাইছে। এই কথা আমার মা আমারে বলে। আমি তখন বললাম কি বলেন, আশিক বিষ খাইছে? বলো ওরে হসপিটালে নিয়ে গেছে, এখন ও কি বাঁচে না মরে আল্লাহ জানে। এবং সে বিষ খাওয়ার আগে নাকি চিঠির মধ্যে কি কি লিখে দিয়ে গেছে, এবং সেই চিঠি রেখে চেয়ারম্যানে এসে পড়ছে। এবং এখন চেয়ারম্যান তোর বাবারে ধরে নিয়ে গেছে, যদি আশিকের কিছু হয় তাহলে তোর আব্বুকে বাঁচানো যাবে না, তোর আব্বুর জেল ফাঁসি হয়ে যেতে পারে। এটা শোনার পরে আমি তখন চিন্তা করলাম, আয় হায় এটা কী হইলো। আর এদিক দিয়ে কিন্তু শেফালি আফু কিন্তু চলে গেছে ওনার শ্বশুর বাড়িতে, ওনাকে ওনার শ্বশুর বাড়িতে নিয়ে গেছে আজকে ওনার বাসর রাত। এবং এই অবস্থার মধ্যে তখন আব্বুরে তখন মানে ধরে নিয়ে গেল। ভাবতেছিলাম যে কী করা যায়, আমি কোনো কিছুই বুঝে দিতে পারতেছিলাম না। একটা সময় আমি তখন চেয়ারম্যানের বাড়ি থেকে রওনা দিলাম। আব্বুকে যেহেতু ধরে নিয়ে গেছে তাহলে ওখানকার পরিস্থিতি কি আমি আগে এটা একটু দেখে আসি। এটা দেখার জন্য আমি তখন চেয়ারম্যানের বাড়িতে উপস্থিত হলাম। চেয়ারম্যানের বাড়িতে গিয়ে দেখি চেয়ারম্যানের বাড়িতে অনেক মানুষ, আশেপাশের গ্রামের আরও 8-10 জন মানুষ, মানে সবাই মিলে ওই বাড়িতে গোল করে বসে আছে। তো সবাই মিলে ওখানে বসে আছে, আমি গিয়ে আমার আব্বুর পাশে বসছি। আব্বু তখন একদম মুখটা কালো করে বসে আছে নিচের দিকে তাকায়া। আমি তখন বললাম আব্বু কী হয়েছে? বলে আশিক নাকি বিষ খাইছে। এইখানে কথাবার্তা বলার মাঝে হঠাৎ করে এক ছেলে এসে খবর দিল আশিক মারা গেছে, হসপিটালে আশিক মারা গেছে এমন খবর দিছে। এবং খবর দেওয়ার পরে আমারে তখন চেয়ারম্যান তখন আমার আব্বারে বলতেছে আপনি তাহলে পালায়া যান, আপনি যেহেতু ছেলে মারা গেছে আপনি তাহলে পালায়া যান, আপনি চলে যান। এই বলার পরে আমার আব্বু তখন রাতের অন্ধকারে ওই দরবার থেকে বা ওই উঠান থেকে উঠে আমার আব্বু তখন চলে গেল। আব্বু তখন তার মতো করে এখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেল। এবং চলে যাওয়ার পরে আব্বু কোথায় চলে গেল আমি আর কোনো কিছুই বুঝতে পারলাম না, শুধু দেখলাম যে আমার আব্বু চলে গেছে। বাবা যখন রাতের অন্ধকারে চেয়ারম্যান বাড়ি থেকে চলে যায় এবং আমি তখন আস্তে আস্তে বাড়ির দিকে হাঁটতে শুরু করি। বাড়িতে আসছে এবং বাড়িতে আসার পরে আমি দেখতে পাই আশিকদের পরিবারের অনেক মানুষ আমাদের বাড়িতে আসছে এবং আমাদের গ্রামের অনেক লোকজন মিলে আমাদের ঘর বাড়ি ভেঙে দেওয়ার পায়তারা করতেছে। আমাদের ঘর বাড়ি রাখবে না, আমাদের ঘর বাড়ি ভেঙে দিবে, আমাদের কারণে আশিকের এই অবস্থা হয়েছে। আমার আব্বা যদি আমার শেফালি বোনের বিয়ে না দিয়ে দিত তাহলে আশিক মারা যেত না, এবং আশিক মারা যাওয়ার পিছনে আমার আব্বা দায়, আমাদের গোটা পরিবার দায়। এই বলে রাতের ওই অন্ধকারে আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য মানুষজন তখন উপস্থিত হয়। আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দিবে এবং আমাদের ঘরবাড়িগুলো এই মুহূর্তে ভাঙচুর করতে থাকে এবং ঘরবাড়িগুলো ভাঙে এবং অনেক সব কিছু ভেঙে ফেলে। ওই মুহূর্তে আমার মা আমাকে আর আমার ছোট বোনকে নিয়ে রাতের ওই অন্ধকারে আমার মায়ের বাপের বাড়ি, আমার ওই নানুর বাড়ির উদ্দেশ্যে আমার মা তখন রওনা দেয়। এবং মা তখন আমাকে নিয়ে আমার ওই নানুর বাড়িতে তখন চলে যায়। নানুর বাড়িতে চলে যায় আর আব্বুর সাথে আমাদের আর কোনো যোগাযোগ হলো না। আব্বু কোথায় চলে গেল, আব্বুর কোনো খোঁজ খবর পেলাম না। আমরা তখন আমার নানু বাড়িতে চলে যাই। তো নানু বাড়িতে যাওয়ার পরও ওখানেই পড়ে আসি। সকাল হলো এবং সকাল হওয়ার পরে আমার মা আমাদের বাড়ি থেকে খবর আসলো যে আশিকের নাকি দাফন কাফন হয়ে গেছে। ওকে পুলিশে পোস্টমর্টম করে এবং এরপরে ওর লাশ বাড়িতে আসলে ওর লাশ দাফন কাফন হয়ে যায়। এবং লাশ দাফন কাফন হয়ে যাওয়ার পরেও আমাদের গ্রামে কেউ ঢুকতে দিবে না, সবাই বলা বলি করতেছে আমরা গ্রামে ঢুকতে পারবো না, আমাদেরকে আর কখনোই ওই গ্রামে যেতে দিবে না। আমাদের ঘর ভারী যা কিছু আছে সব দখলে চলে গেছে এবং আমাদের যে গোয়ালে গরু ছিল, আমাদের প্রায় 9টার মতো গরু ছিল, ওই গরুগুলো গ্রামের বিভিন্ন মানুষরা লুটপাট করে নিয়ে চলে গেছে। গ্রামের বিভিন্ন মানুষরা আমাদের গরু ছাগল যাই কিছু ছিল সব কিছু গবাদি পশুগুলো নিয়ে গেছে। এবার এই অবস্থার মধ্যে তখন আমার মা আর আমাদের বাড়িতে যায় না। প্রায় 1.5 মাস পর্যন্ত আমাদের পুরো বাড়িটা মানুষের দখলে ছিল। মানুষ আমাদের বাড়ি থেকে, আমাদের গাছগাছালি থেকে ফল ফ্রুট যা কিছু হইতো সব কিছু নিয়ে যাইতো, বাড়ির মধ্যে আমাদেরকে আর ঢুকতে দিত না। সব কিছু এক কথায় তখন দখল হয়ে গেছিলো। পরে দেখা গেল কি এক পর্যায়ে প্রায় 1.5 মাস পরে আমার আব্বা তখন আমার নানু বাড়িতে আসে। এবার যদি আমার আব্বুর নামে কিন্তু মামলা হয়ে যায়, মামলাধীন অবস্থায় আমার আব্বু থাকে। আশিকের মা সহ আশিকের পরিবারের অন্য মানুষরা তখন মামলা দেয়। এবং এরপরে আমার আব্বা যখন নানু বাড়িতে আসার পরে আমার আব্বা তখন চেয়ারম্যানের সাথে গোপনে গোপনে রাতের বেলায় চেয়ারম্যানের বাড়িতে যাইতো, চেয়ারম্যানের সাথে বসে কথাবার্তা বলতো, চেয়ারম্যানের সাথে পরামর্শ করতো
এবং একটা পর্যায়ে চেয়ারম্যান তখন আশিকের পরিবারকে নিয়ে একটা দরবার ডাকে এবং ওই দরবারটা আমাদের স্কুলের মাঠেই ডাকে। তো যেহেতু আমার আব্বুর নামে মামলা ছিল, আমার আব্বু সেখানে উপস্থিত হয়নি, আমি আর আমার মা ওই দরবারে উপস্থিত হই। এবং উপস্থিত হওয়ার পরে সবাই বলতেছে যে আশিকের মা গরিব মানুষ, আশিক ইনকাম করে তার মাকে খাওয়াইতো, তার মাকে পড়াইতো, এখন সে মারা গেছে, এখন আশিকের মাকে কে খাওয়াবে, এরকমভাবে অনেক কথাবার্তা তখন বলতো। তো বলার পরে এরকমভাবেই তখন সময়গুলো কাটে। তখন গ্রামের মাধ্যমে একটা সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত হচ্ছে এইটা যে সবাই বলা বলি করতেছে, মানে সবাই বলল যে আশিকের মায়ের দায়িত্ব আমার আব্বা নিতে হবে। যদি আশিকের মায়ের দায়িত্ব আমার আব্বা নেয় তাহলে মানে আশিককে মানে মামলা উঠিয়ে নেবে। আশিকের মায়ের খাওয়া দাওয়া থেকে শুরু করে আশিকের মায়ের সমস্ত ভরণ পোষণ মৃত্যু পর্যন্ত ওই মহিলার সমস্ত কিছু দায়িত্ব যদি আমার আব্বা নেয় তাহলে আশিকের পরিবার মামলা উঠিয়ে নেবে। এরকম একটা সিদ্ধান্ত তখন দরবারের মধ্যে সবাই মিলে সিদ্ধান্তটা নিল, যেরকম একটা সিদ্ধান্ত নিল। তো যাই হোক, এই সিদ্ধান্ত নেওয়ার পরে দেখা গেল কি যে আমার আম্মা তখন ওই সিদ্ধান্তে রাজি হলো যে ঠিক আছে, আশিকের মা আমরণ পর্যন্ত ওনার মায়ের খাওয়া দাওয়া ভরণ পোষণ সব কিছুই আমরা দিব এবং ওনাকে আমরা দেখে শুনে রাখবো। তো এই কথা বলার পরে তখন আশিকের মা সহ যারা মামলা করেছিল তারা তখন মামলা উঠিয়ে নেয়। আমরা তখন পুনরায় আবার আমাদের বাড়িতে যাই এবং বাড়িতে গেলে আমাদের গরুগুলার মধ্যে শুধু 2টা মাত্র গরু পাই এবং বাকি গরুগুলা মানুষ এমনি সামনে সব নিয়ে যায়। 2টা গরু পাই এবং আমার আব্বু তখন আরও 3টা গরু কিনে টোটাল 5টা গরু আমাদের আবারও হয় এবং 5টা গরু হলে পরে আমি সেই খামারে থাকতে শুরু করি। তো আমার আব্বা প্রতিদিনে আশিকের মায়ের খোঁজ খবর নিত, ওনার জন্য টাকা পয়সা পাঠাইতো, বাজার সাজার এই পরিবারে করলো, ওই পরিবারেও করতো। এইভাবে প্রায় 3 মাসের মতো কেটে যায় এবং 3 মাস পরে, এটা আল্লাহই ভালো জানে কে বা কারা এই কাজ করেছে, 3 মাস পরে একদিন রাতের বেলায় হঠাৎ করে খবর আসলো যে আশিকের মা নাকি মারা গেছে। আশিকের মায়ের সাথে একটা মহিলা থাকতো, ওই পাশের ঘরে একটা মহিলা, আশিকের মা যেহেতু একা ঘুমাইতো ওইখানে থাকতো। তো কোন একটা কারণে জন্য ওই মহিলাটা তার মেয়ের বাড়িতে বেড়াতে যায় এবং মেয়ের বাড়িতে বেড়াতে গেলে পরে উনি নাকি স্বপ্নে দেখে, ওই মহিলা নাকি তার মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে স্বপ্নে দেখে আশিকের মা নাকি চিৎকার করে বলতেছে যে আমাকে মেরে ফেলতেছে, তুই তাড়াতাড়ি আয় আমাকে বাঁচা, আমাকে মেরে ফেলতেছে। এরকমভাবে নাকি ওই মহিলার স্বপ্নে দেখে এবং এই স্বপ্ন দেখার পরে মহিলা তখন বাড়িতে আসে, রাতের ওই অন্ধকারে মহিলা তখন বাড়িতে আসে এবং বাড়িতে এসে আশিকের মাকে নাকি মৃত অবস্থায় পায়। তো উনি কিভাবে মারা গেল এটা একমাত্র আল্লাহই ভালো জানে। উনি মারা গেছে এবং মারা যাওয়ার পরে ওনার তখন দাফন কাফন হয়ে যায় এবং ওনার দাফন কাফন হয়ে যাওয়ার পরেই আমার যে মূল ঘটনাটা ঠিক ওখান থেকেই শুরু হয়। এবং এরপরে দেখা গেল যে আমার মায়ের বিভিন্ন ধরনের আমার বোনের শেফালির বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। শেফালি তখনও তার শ্বশুর বাড়িতেই থাকতো, তার স্বামীর সাথেই থাকতো। তো দেখা গেল শেফালি যখন রাতের বেলায় ঘুমাইতো এবং ঘুমাইলে পরে ও তখন বুঝতে পারতো যে ওকে এসে ডাকে, মিলনে আপনার আশিক এসে ওকে ডাকে। ও বুঝতে পারতো রাতের বেলা শুয়ে থাকতো হাজব্যান্ডের সাথে, তো আশিক এসে দরজায় ডাকতো যে শেফালি এরকম করে নাকি ডাক দিত এবং ডাক দেওয়ার পরে ও তখন ভয় পেয়ে যেত। আশিকের কণ্ঠ তো আমার বোন একদম ভালোভাবেই বুঝতো এবং তখনও করে কি এই খবরগুলো আমার মা, আমার বাবা এবং আমাদেরকে তখন বিষয়গুলো জানায় যে এই ঘটনা রাতের বেলায়ও ঘুমাইলে ও আশিক নাকি এসে ওকে ডাকে। এই ঘটনা আশিকের মা মারা যাওয়ার পরে, আশিকের মা জীবিত থাকা অবস্থায় কিন্তু এরকম কোনো কিছুই হয়নি। আশিকের মা জীবিত থাকা অবস্থায় আমার বোন শেফালির সাথে কোনো ধরনের কোনো ঘটনাই ঘটেনি। ও খুব ভালো ছিল, সুস্থ ছিল, সব কিছুই ঠিক ছিল। কিন্তু আশিকের মা মারা যাওয়ার পরেই তখন এই সমস্যাগুলো দেখা দেয় এবং সমস্যাগুলো দিনে দিনে আরও বেশি তীব্র আকার ধারণ করে। লোকে অনেক কথাবার্তা তখন বলা বলি হচ্ছিল। একটা সময় দেখা গেল যে এরকম হয় যে আমার বোন কাজ করতেছে, ধরেন কোনো একটা কাজ করতেছে, পিছন থেকে আশিক এসে ডাক দেয় শেফালি 2বার ডাক দেয় এবং ডাক দিলে পরে আমার বোন পিছনের দিকে তাকায় এবং পিছনের দিকে তাকালে আমার বোন কিচ্ছু দেখতে পায় না। এরকম ঘটনাগুলো ঘটতেছে আর আমার মায়ের কাছে খবর আসতেছে। আমার মা তখন বললো যেহেতু তার মেয়ে, যেহেতু এরকমটা হইতেছে, তুই একটা কাজ কর, তুই কয়েকদিনের জন্য আমাদের বাড়িতে চলে কয়েকদিন আমাদের বাড়িতে এসে থাক এবং এরপরে আমরা বুঝবো যে এটা কেন হচ্ছে বা কী কারণে হচ্ছে, এটা পরে আমরা বুঝবো, তুই চলে আয়। আমার বোনকে চলে আসতে বলে। তো চলে আসতে বললে পরে আমার মা তখন আমারে পাঠায়, আমি তখন যাই এবং আমি গিয়ে আমার বোনকে আমাদের বাড়িতে নিয়ে আসি। এবং ও যখন ও শ্বশুর বাড়িতে ছিল তখন তো এই সমস্যাটা মোটামুটি একটু কম ছিল, এতটা বেশি ছিল না। কিন্তু যখনই ওরে আমি আমাদের বাড়িতে নিয়ে আসলাম ঠিক তখনই সমস্যাটা আরও বিকট আকার ধারণ করলো।
সমস্যাটা এরকম হয়ে গেল যে ও কোনোভাবেই রাতের বেলায় ঘুমাইলে, ধরেন যদি রাতের বেলায় তো দূরের কথা, দিনের বেলায় যদি ও ঘুমায়, ও চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যায় এবং চিৎকার দিয়ে ঘুম থেকে উঠেও বলতেছে আশিক এসে আমারে ধরছে, আশিক এসে আমারে ধরছে এবং আশিক আমারে মানে বিরক্ত করতেছে, আমি ঘুমাইতে পারতেছি না, ও এসে আমার হাত পা ধরে টানতেছে, আমার চুল ধরে টানতেছে, এমন একটা অবস্থা। এবং রাতের বেলায় ওর জন্য কেউ ঘুমাইতে পারে না, মানে আমরা আমাদের বাড়ির কেউই রাতের বেলায় ঘুমাইতে পারি না। ও জাস্ট চোখটা বন্ধ করে এবং চোখটা বন্ধ করে ও চিৎকার দিয়ে ওঠে, চোখটা বন্ধ করে চিৎকার দিয়ে উঠে সবার কাছে বলে যে আশিক আমারে ডাকতেছে, আশিক আমারে ডাকে, আশিক এসে আমাকে মারে, আমি ঘুমাইতে পারি না। এবং একটা সময় দেখা গেল যে এরকম 3 দিন 4 দিন না ঘুমাইতে ঘুমাইতে ওর চেহারার অবস্থা এরকম হয়েছে যে ওকে চিনেই যায় না। এবং ও শ্বশুরবাড়ি থেকে যখন ওকে নিয়ে যাওয়ার জন্য আসে, যেহেতু বেড়াইতে আসছে ও শ্বশুরবাড়ি নিয়ে যাবে, আমার মা তখন ওকে আর দেয় না, বলে না এখন আর নিয়েন না, ওর অবস্থা যেহেতু এরকমটা হয়ে গেছে, এখন এটা আমরা চিকিৎসা করি, আমরা চিকিৎসা করি যেন কেন কীভাবে এরকমটা হইলো এটা চিকিৎসা করি, এখন আর নিয়েন না। পরে আমার বোনেরে আর আমার বাবা মা তারা আর দেয় না। তারা না দেওয়ার পরে আমার বোন তখন এখানেই থাকে। দিন যত সামনের দিকে যাচ্ছে আমার বোনের এই সমস্যাটা আরও বেশি বিকট আকার ধারণ করতেছে। মানে তখন আর কেউ বুঝে উঠতে পারতেছিল না যে আসলে এই মুহূর্তে কী করা উচিত, মানে কী করা উচিত এবং কিভাবে এটা ঠিক করা যায়, এটা কেউই আসলে আর বুঝতে পারতেছিল না। সবাই মিলে তখন খুব টেনশনে পড়ে গেল, এদিক সেদিক এটা নিয়ে কথাবার্তা মানে বলা বলি হচ্ছে। এমন করতে করতে একদিন হঠাৎ করে রাতের বেলায় আমার বোন মানে আমার মা চিৎকার দিয়ে উঠছে, রাতের বেলায় চিৎকার দিয়ে উঠছে এবং উঠার পরে মানে মায়ের চিৎকার আমার তখন ঘুম ভাঙছে। ভাঙার পর আমার মা বলতেছে আরে আমার মেয়েরে নিয়ে যাচ্ছে, আমার মেয়েরে নিয়ে যাচ্ছে, আমার মেয়েরে নিয়ে যাচ্ছে। পরে উঠলাম, উঠার পরে আমার বোনকে খুঁজে পাচ্ছি না, এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় আমার বোনকে খুঁজতেছে, আমার বোনকে পাওয়া যায় না। এবং অনেক পরে আমাদের বাড়ির পাশে একটা বিল আছে, বিলের মধ্যে আমার বোনকে একরকম অর্ধনগ্ন অবস্থায় মানে অর্ধলঙ্গ অবস্থায় ওখানে পাওয়া গেছে। এবং ও তখন পুরো পাগল, মানে পাগলের মতো নিজের কাপড় নিজে খুলে ফেলে, নিজের চুল নিজে টানে এবং ও একদম পুরুষের কণ্ঠে কথা বলে, সম্পূর্ণ আশিকের কণ্ঠে তখন ও কথা বলতে থাকে। রাতের ওই গুটগুটো অন্ধকারে আমরা তখন ওকে ওইখান থেকে ধরে নিয়ে আসি এবং বাড়িতে আইনা পরে ওরে ধরে রাখা যায় না, ও সম্পূর্ণ আশিকের কণ্ঠে কথা বলতেছে। আমরা তো জানি না আশিকের মায়ের কি হয়েছে, তবে আমার বোন ওর নিজের কণ্ঠে বলে যে তোরা আমার মারেও মারছিস, আমার মারেও মারছিস, আমারও মারছিস, তোদেরকে কখনো ক্ষমা করবো না, তোদের কখনো ক্ষমা হবে না, তোদের উচিত বিচার হবে, আমি নিজে তোদেরকে উচিত শিক্ষা দিব, তোরা কখনো শান্তি পাবি না, তোরা কখনো ভালো হইতে পারবি না। এরকমভাবে হচ্ছে এই কথাগুলো তখন মানে আমার বোনের কণ্ঠে আশিক তখন বলতে থাকে। এবং পুরো গ্রামবাসী তখন একসাথ হয়ে গেছে যে এরকম একটা ঘটনা এখন কি করা যায়, মানে পুরো গ্রামবাসী তখন একসাথ সবাই চিন্তা করতেছে। এবং আমার আব্বা তখন করলো কি, সকালবেলা আমার আব্বা চলে গেছে এক কবিরাজ মহিলার জন্য। আমাদের গ্রাম থেকে অনেক দূরের একটা গ্রাম থেকে একজন মহিলাকে তখন আনা হয়, মহিলা ছিলেন অনেক নাম করা একজন কবিরাজ মহিলা ছিলেন, ওনাকে তখন ওইখান থেকে আনা হয়। এবং ওনাকে আনার পরে উনি তখন আস্তে আস্তে প্রায় আপনার 2টার মতো বেজে যায়, 2টার মতো বাজে মহিলা তখন আসে। এবং আসার পরে মহিলা তার তন্ত্রমন্ত্র নিয়ে ওই সময় বসতে বসতে প্রায় রাত্র 10:30 পর্যন্ত এই মহিলা আমার বোনকে সামনে রেখে বিভিন্ন ধরনের এইটা ওইটা অনেক কিছুই করে। 10:30টার দিকে আমাদের গ্রামের ওই সময় কিন্তু সব মানুষগুলো আমাদের বাড়িতে, মানে সবাই আমাদের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, মহিলা বিভিন্নভাবেই হচ্ছে মানে দোয়া দরুদ পড়তেছে, আমার বোনের গায়ে পানির ছিটা মারতেছে এবং আপনার দিয়ে লাঠি দিয়ে উঠানের মধ্যে মাটির মধ্যে অনেক কিছু লেখালেখি করতেছে, মানে বিভিন্ন ধরনের কাজ করতেছে, কিন্তু আমার বোনকে আর ভালো করতে পারে না। রাত 10টার দিকে আমার বোনের শরীর থেকে তখন আশিক সরে যায়। আমার বোনের শরীর থেকে আশিক যখন সরে যায় তখন আমার বোন একটু সুস্থ হয় এবং সুস্থ হওয়ার পরে মহিলা তখন বলে এত রাতের বেলাতে আমি আর যাব না, আমাকে আপনারা থাকার ব্যবস্থা করেন। তো সেই রাতটা মোটামুটি মহিলা আমাদের বাড়িতে থাকে, আমার বোনের আর কোনো সমস্যা হয় না। এবং পরের দিন সকালবেলা মহিলা তখন আমাকে, আমার বাবাকে, আমার মাকে এবং আমরা সবাই একসাথে মহিলা মানে কবিরাজ মহিলার সাথে তখন সবাই মিলে বসার পরে ওই কবিরাজ মহিলা তখন আমাদের পরিবারের সবাইকে বলে যে আমার বোনকে যে জিনিসটা ধরছে এটা মানে মোটেও ভালো কোনো জিনিস না, এটা আশিকের আত্মা, মানে আশিকের যে পেত আত্মা যেটাকে বলে, ওই পেত আত্মা এসে আমার বোনকে ধরছে এবং আমার বোনকে মরণ পর্যন্ত এটা ছাড়বে না, মানে আমার বোনের মৃত্যু পর্যন্ত এটা ছাড়বে না এবং এটা খুব মারাত্মক আকারে আমার বোনকে ধরছে। তা মহিলা বলল 3 দিন পরে আমার আব্বাকে যাইতে বলছে যে 3 দিন পরে আপনি আপনি আসেন এবং 3 দিন পরে যদি আপনি আসেন তাহলে আমি আপনাকে জানাবো যে এটা থেকে কিভাবে আপনার মেয়েকে বাঁচানো যায়। এবং এই কবিরাজ মহিলার কথা মতো আমার আব্বা তখন 3 দিন পরে ওই মহিলার বাড়িতে যায়।
3 দিন পরে মহিলার বাড়িতে যায় এবং মহিলার বাড়িতে গেলে পরে মহিলা আমার আব্বাকে কী বলে আমি জানি না, কিন্তু আমার আব্বা বাড়িতে আসার পরে খুব টেনশনে পড়ে যায়, মানে খুব বেশি টেনশনে পড়ে যায়, কারোর সাথে খুব একটা কথা বলে না, কেমন যেন একটু নীরবে নীরবে বসে থাকে, মানে একটু অন্যরকম হয়ে যায়, মানে আব্বুর অবস্থা একটু অন্যরকম হয়ে যায়। তো সবাই মিলে তখন বলাবলি করতেছে, কি হয়েছে, আপনি আসার পর থেকেই এরকম গম্ভীর হয়ে গেলেন, কারোর সাথে কথা বলেন না, কি হয়েছে আপনি বলেন, মানে কবিরাজ ওই মহিলা কি বলছে এটা বলেন। আমার আব্বু কোনো কথাই বলে না, জাস্ট চুপচাপ হয়ে বসে আছে। অনেকক্ষণ ধরে বসে থাকার পরে মনে হয় আমার আম্মাকে কোনো একটা ঘটনা বলে। ওই সময় পর্যন্ত কিন্তু আমার বোনের শরীরে এটা আবারও বারবার আসতেছে। আমার বোনকে তাবিজ পরানো হয়েছে, তাবিজ পরাইছে, সব কিছু পরাইছে, এরপরেও কোনো কাজ হয় না। এটা মাঝে মাঝে আসে, এসে আবার চলে যায়, আবার ধরে আবার ছেড়ে যায়, মানে এরকম একটা অবস্থা। তো এরপরে ওই রাতটাও তখন কেটে গেল এবং পরের দিন আমি তখন মাঠের মধ্যে বসে আছি, মানে মাঠে গরু চড়াচ্ছিলাম। ওই সময় আমি আর গরুর ঘাস কাটি না, কারণ গরুর ঘাস কাটতে অনেক সময় লাগে। বাড়ির মধ্যে যেহেতু যায় ঝামেলা, আমি গরুর ঘাস কাটি না, গরুগুলা মাঠের মধ্যে ছেড়ে দিই। মাঠে ছেড়ে দিয়ে আমি রাখালের মতো করে এগুলো পাহারা দিই। তো দেখা গেল দুপুরবেলা আমি বাড়িতে আসবো, ওই সময় দেখলাম কি আমার আব্বা কী করলো, মানে ওই হাসমত আলী তখন আমার জন্য খাবার নিয়ে গেছে মাঠের ওখানে, খাবার নিয়ে গেছে এবং খাবার নিয়ে যেয়ে বলতেছে যে মিলন, আজকে তুই এখানে বৈশা খা, আমিও তোর সাথে খাবো। মানে আমি তো আমার জীবনে আমি কখনোই দেখি নাই আমার আব্বা আমার সাথে এরকম করতে, মানে আমার জন্য খাবার নিয়ে আসতে এবং আমাকে এত আদর আপ্যায়ন এত ভালোবাসা দিয়ে আমাকে খাওয়াইতে আমি জীবনও দেখি নাই। বাট এই প্রথম আমি দেখলাম যে উনি আমার জন্য খাবার নিয়ে আসছে, আমার জন্য খাবার নিয়ে এসে বলতেছে যে আমরা বাপ বেটা আজকে একসাথে খাবো। তো যেহেতু উনি বলছে, আমিও তখন ওনার সাথে খাইতে বসছি, ওখানে খাওয়া দাওয়া করলাম এবং খাওয়া দাওয়া করার পর আমার আব্বা বলে, মিলন, মানে খাওয়া দাওয়া শেষ করছে, হাত ধুইছে, হাত ধোয়ার পরে বলতেছে, মিলন তোর কি অনেক সাহস আছে, যদি সাহস থাকে তাহলে তোকে দিয়ে একটা কাজ করাবো, এমন করেই বলতেছে। আমি তখন বললাম যে কি কাজ করাবেন আব্বা, যদি কোনো কাজ করে যদি এটাতে আপনার উপকার হয় তাহলে আমি করব, সমস্যা তো নাই, কী কাজ? আমার আব্বা বলে, কাজটা একটু ভয়ানক, তুই করতে পারবি কি না? আমি বললাম যতই ভয়ানক হোক আমার কোনো সমস্যা নাই, যদি করা লাগে তাহলে আমি করব, কী কাজ আপনি আমারে বলেন। আমার আব্বা বলে, রাতের 12টা কি 1টার মধ্যে ওই যে ছেলে মারা গেছে, আশিক আত্মহত্যা করে, আশিকের কবর খুলতে হবে, এমন করে আমাকে বলতেছে। আমি বললাম, আব্বা এটা আপনি কী ধরনের কথা বলেন, আশিক মারা গেছে আজকে এত মাস হয়ে গেছে, তা ওর কবর আমি কিভাবে খুলবো, ও কি কবরে জীবিত নাকি? আমার আব্বা বলো, ও কবরে জীবিত না, কিন্তু ওর কবর খুলে ওর দাফনের কাপড়টা নিয়ে আসতে হবে, অথবা দাফনের কাপড়ের কোনো একটা অংশ একটু কেটে আনতে হবে, আমার আব্বা আমারে বলে। আমি তখন বললাম, আব্বা এটা কীভাবে সম্ভব, এটা কোনো সম্ভবের কথা, এটা তো পুরো অসম্ভব কথা বলতেছেন, এটা কীভাবে সম্ভব? আমার আব্বা বলে, এই অসম্ভবটাকে সম্ভব করতে হবে যদি তোর বোনকে বাঁচাতে হয়, যদি তোর বোনকে বাঁচাতে চাস, যদি তোর বোনকে বাঁচাতে হয় তবে এই অসম্ভব কাজটাকেই সম্ভব করে তুলতে হবে। আমি তখন বললাম, আব্বা আমি না তোমার কথা আসলে বুঝতে পারতেছি না, এই অসম্ভব কাজটাকে সম্ভব করে তুলতে হলে ওই কবর থেকে কেন দাফনের কাপড় আনতে হবে? আমার আব্বা বলে, ওই যে মহিলার কাছে আমরা গেছিলাম, তো ওই মহিলা আমাদেরকে এটাই বলছে, এটা করতে হবে। রাতের অন্ধকারে মহিলা একটা দিন তারিখ বলবে, হয়তো অমাবস্যা রাতে বা এরকম একটা তারিখ বলবে, ওই তারিখে যেতে হবে, ওই তারিখে ওইখানে কবরস্থানে গিয়ে কবরস্থান থেকে এই সাদা কাপড়ের কিছু একটা অংশ কেটে আনতে হবে এবং আনলে পরে ওইটা দিয়ে মহিলা তাবিজ বানায় দিবে, তোর বোনেরে পরাই দিবে, এরপরে আর তোর বোনের সাথে এই সমস্যাটা হবে না। তো আমি আমার আব্বুর কথা শুনে আমার শরীরের পশম দাঁড়িয়ে গেছে, আমি কিন্তু আসলে অতটা সাহসী ছিলে না। তো আমি বললাম যে, আব্বা আমি তো এটা করতে পারবো না এবং আমার দ্বারা তো এটা করার সম্ভব না, যদি অন্য কাউরে দিয়ে করাও অন্য কেউ করবে না। আমার আব্বা বলে যে, না, অন্য কেউ করবে না, অন্য কাউরে পাবো না, আমার মনে হয় কাজটা তুইও করতে পারবি এবং তুই এই কাজটা করবি। আমি তখন আমার আব্বারে বললাম, আব্বা আমার তো এত সাহস নাই, আমি তো একটু ভয়ভীতিপ্রাপ্ত মানুষ, আমি তো একটু ভয় পাই, তো আমি মনে হয় এটা করতে পারবো না। যতভাবেই আমি আমার আব্বারে বলি যে আমি করতে পারবো না, না আব্বা আমাকে দিয়ে এটা করাই ছাড়বে, এটা আমাকেই করতে হবে। আব্বুর কথা হচ্ছে এই কাজ আমারই করতে হবে, আমার আব্বু অন্য কাউকে এই কাজের জন্য হায়ার করবে না বা অন্য কারো কথা আমার আব্বা বলে না। পরে যেহেতু আব্বু এরকমভাবেই বলতেছে বা এতটাই আমাকে একরকম বিরক্ত করতেছে, আমাকে জ্বালাচ্ছে, পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আব্বু, আমি দেখি কি করা যায়। এরকম করে প্রায় সপ্তাহখানি কেটে যাওয়ার পরে একদিন আব্বা আমারে বলতেছে, আগামীকাল রাতের বেলায় তখন তোকে যেতে হবে, তখন অমাবস্যা রাত, অমাবস্যা রাতের বেলায়। আমার আব্বা বলে, এই রাতের বেলায় তোকে যেতে হবে, গিয়ে কবরস্থান থেকে কবর খুলতে হবে এবং কবরটা খুঁড়ে বাঁশগুলো সরিয়ে ভিতর থেকে তুই ওর কবরের ওর লাশের যে দাফনের কাপড় আছে এখান থেকে একটু অংশ দিয়ে কেটে নিয়ে আসবে। তো
তো এটা আসলে নর্মালি কোনো মানুষ শুনলেই তো মানে শরীরের পশম দাঁড়িয়ে যাওয়ার মতো অবস্থা। এটা করবে কিভাবে? এটা তো আসলে কোনো সহজ কাজ না। এটা তো সম্পূর্ণ হচ্ছে মানে আমার জন্য, বিশেষ করে মানে আমার জন্য তো এটা মানে এর চেয়েও অসাধ্য কোনো কাজ হতে পারে না। এর চেয়েও অসাধ্য আমার জন্য কোনো কাজ হতে পারে না। এইরকম একটা কাজের প্রস্তাব তখন আমার আব্বা আমাকে দিল। আমি তখন একেবারে চুপচাপ, তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। এরপরও যেহেতু এই পরিবারে ছোটোবেলা থেকে বড় হয়েছি, ওদের সাথেই থাকতেছি, ওদের সাথেই আমার উঠা বসা, ওদের সাথে আমার সব কিছু, তাহলে আমি তো আর ওদের কথাকে অমান্য করতে পারবো না, ওদের কথার বাইরে যেতেও পারবো না। আব্বু আমাকে যখন এইভাবে প্রেশার দিল, আব্বুর ওই চাপে পড়ে আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, আমি রাতের বেলায় কবর থেকে দাফনের কাপড় আনার জন্য যাব। এবং আব্বুর সাথে কথাবার্তা বলে আমি সেদিন রাতের বেলায় আমার আব্বা আম্মা তখন আমাকে পাঠায় যে যা দাফনের কাপড় নিয়ে আয়। আমি তখন দাফনের কাপড় আনার জন্য ঘর থেকে বের হই। মোটামুটি অনেকটা দূর সামনে যাওয়ার পরে কবরস্থানের একটু সামনে গেলাম, পরে আমি হঠাৎ দেখি আশিক বসে আছে। আশিক বসে আছে এবং আমি ওকে দেখার পরে মানে জাস্ট দেখছি ও বসে আছে। এবং বসে থাকার পরে আমি তো জানি ও মারা গেছে, ওরে দাফন কাফন করা হয়েছে, ওর দাফন হয়ে গেছে। কিন্তু ও যখন দেখলাম কবরস্থানের সামনে বসে আছে, একটা সাদা পাঞ্জাবি পরা অবস্থায় ও বসে আছে, এবং আমি ওর দিকে তাকাই মানে একটা চিৎকার দিছি, মানে একটা চিৎকার দিয়ে ওইখান থেকে আমি ফিরে চলে আসছি। এবং বাড়িতে এসে আমি তখন দরফর দরফর করে কাঁপতেছি। আমার আব্বা আম্মা দুজনে আমার বলতেছে কী হয়েছে, কী হয়েছে, তুই এমন করতেছিস কেন, কী হয়েছে? আমি তখন আমার আব্বারে বলতেছি আব্বা এটা আমি জীবনেও পারবো না, আমাদের এটা সম্ভব না। আমার আব্বা বলে কী হয়েছে তা তো বলবি। আমি বললাম আব্বা আমি কবরস্থানে গেছিলাম, এবং কবরস্থানে যাওয়ার পরে দেখলাম কবরস্থানের সামনে আশিক বসে আছে। ও বসে আছে, ওরে আমি দেখছি, এবং ওরে দেখার পরে আব্বা আমি আর কবরের ভিতরে ঢুকতে পারি নাই। আমার আব্বা আমারে বলে তোরে তো আমি বারবার বলে দিয়েছিলাম, তোরে বিভিন্নভাবে ভয় দেখাবে, কুকুর এসে কামড় দেবে, সাপ এসে সামনে দাঁড়াবে, পিছন থেকে আশিক ডাকবে, বা অনেক ধরনের সমস্যা হবে, তুই তো কোনো দিকে না তাকে সোজা কবরস্থানে গিয়ে কবর খুলি তুই এটা নিয়ে আসবি। আমি বললাম আব্বা আমার দ্বারা এটা সম্ভব না, আব্বা আমি এটা করতে পারবো না। আমার আব্বা বলে তোরে করাই লাগবে। মানে এই রাতের মধ্যে উনি আমারে আবার ধমকাধমকি করে আমারে আবার পাঠাইতেছে। মানে আমি মরি কি বাঁচি এতে ওনাদের কিচ্ছু যায় আসে না, কিন্তু ওনার মেয়ের চিকিৎসা করতে হবে, ওনার মেয়েকে ভালো করতে হবে। সর্বোপরি কথা হচ্ছে এইটা, আমার জীবন মরণের কোনো দাম ওদের কাছে নাই। এভাবে আমার আবার বলতেছে তুই আবারও যাবি এবং এবার গিয়ে তুই নিয়ে আসবে, এবার গিয়ে তুই নিয়ে আসবে। ভাই আমাকে তখন রাত্র আনুমানিক প্রায় 2টা 2:30টার মতো বাজে, ওই সময় আমাকে আবারও পাঠাইছে। আমি ভয়কে জয় করে আমি তখন আবারও ওই কবরস্থানের দিকে যাচ্ছি। এবং আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি না, আল্লাহ সাক্ষী, এবং কবরস্থানের ওই কাছাকাছি যাওয়ার পরে আমি দেখলাম সেম একই জায়গার মধ্যে আশিক আবারও বসে আছে। আমি আশিকের দিকে না তাকিয়ে মানে না দেখার ভাঙ করে, মানে ওর দিকে না দেখার করে আমি ওর কাছ থেকে সামনে দিয়ে কবরস্থানের দিকে যাচ্ছি। কবরস্থানের আমি মোটামুটি কবরস্থানটা চারপাশে দেওয়া, এদিকে ভিতরে ঢুকছি। ঢুকার পরে পিছন থেকে আশিক আমাকে ডাক দিছে, খুব সুন্দর করে আমার বলতেছে মিলন ভাই কই যান, এমন করে বলে। আমি ওর কথার কোনো জবাব দিই না। আমার বলতেছে মিলন ভাই এই কাজ করেন না, মিলন ভাই এই কাজ করেন না, মিলন ভাই এই কাজ করেন না, মানে 2-3বার আমাকে ডাক দেয়। আমি ওর কোনো কথা শুনি না, এবং কোনো কথা না শুনে আমি কবরস্থানের দিকে হাঁটি হাঁটি বাবা করে যাচ্ছিলাম। এবং কবরস্থানের কাছাকাছি যাওয়ার পরে আমি পিছন থেকে আশিকের একটা চিৎকারের শব্দ শুনতে পাই। ও একটা চিৎকার দেয়, একটা চিৎকারের শব্দ শুনি, এবং চিৎকারের শব্দটা শুনে আমি যখনই পিছনের দিকে তাকাই আমি তখনই ভাই এইরকম ভয়ঙ্কর একটা চেহারা দেখতে পাই, যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এরকম ভয়ঙ্কর চেহারা আমি আমার জীবনেও দেখি নাই। একেবারে কুৎসিত কালো টাইপের একটা ভয়ঙ্কর চেহারা। ওই চেহারাটা দেখে আমি জায়গার মধ্যেই মানে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলি, মানে ওখানে অজ্ঞান হয়ে যায়। এবং অজ্ঞান হয়ে যাওয়ার পরে ওই অবস্থার মধ্যে তখন ফজরের আজান দেয়। মানে যখন ফজরের আজানের শব্দটা আমার কানে আসে, আমার কানে যখন ফজরের আজানের শব্দটা আসে তখন আমার জ্ঞান ফিরে আসে। মানে আমি তখন মানে সুস্থ এবং হওয়ার পর আমি দেখলাম আশেপাশে একদম চারদিকে নীরব। আমার হাতে তখনও কোদালটা আছে যেটা দিয়ে আমি মাটি সরিয়ে কবর করব। ওই কোদালটা রেখে ওই আজানের সময় আমি তখন দৌড়ে বাড়ি পর্যন্ত আসলাম, এবং বাড়ির উঠানে এসে আমি তখন জ্ঞান হারিয়ে ফেলি, আবারও অজ্ঞান হয়ে যায়। ওরা আমার চোখে মুখে পানি দিয়ে পানি টানি দিয়ে আমাকে ঠিক করে। ঠিক করার পর আমার বলে কিরে সাদা কাফনের কাপড় আনস নেই, কাফনের কাপড় কোথায়, দাফনের কাপড় কোথায় আমাকে বলে। আমি বললাম আব্বা আমি তো রাত 2টা 2:30টার দিকে কবরস্থানে গেছি, এবং যাওয়ার পরে ফজরের আজান পর্যন্ত আমি কবরস্থানের ওখানে ছিলাম। তোমরা একটা মানুষ আমাকে দেখার জন্য যে গেলা না, আমি কি বেঁচে আছি না মরে গেছি, আমি কেমন আছি কি আছি, আমাকে দেখার জন্য তোমরা একটা মানুষ তো গেলা না, কেন গেলা না? তোমরা একটা মানুষ আমাকে দেখার জন্য গেলা না কেন? এইটা বলার পরে আমার আব্বা তখন বলতেছে আমি যাই নাই, আমি ভাবছি তুই মনে হয় কবর করতেছিস কাপড় আনবি, এই জন্য আর যাই নাই।
আমি বললাম, তা আমি কি মরি বাঁচি এসবে তোমাদের কিছুই যায় আসে না? আমার মা তখন খেপে যায়, আমার উপরে রেগে যায় যে তুই এই কাজটা করতে পারবি না, ছোট্ট একটা কাজ, এটা কোনো কাজ হইল? আজ আমার পেটের সন্তান না তো তুই? যদি সত্যি আমার পেটের সন্তান হতি তাহলে তুই ঠিকই কাজটা করেই ফিরে আসতি। আমার মেয়ে তো আর তোর বোন না, যদি তোর রক্তের বোন হতো তাহলে তুই আর এরকমটা করতে পারতি না। মানে এরকম করে তারা আমার বলতেছে। যাই হোক, সারাটা রাত ধরে আমার কেমন পরিস্থিতির মধ্যে আমার রাতটা কাটে আমি ভাই আপনাকে বলে বোঝাতে পারবো না। এবং ভয়ঙ্কর আমার দিনটা কাটে। দিন কাটার পরে এরপরের দিন রাতে একইভাবে আমার বাবা মা আমাকে আবারও ধরছে, আশিক যা কবরস্থান থেকে কাফন নিয়ে আয়। আমাকে আবারও ধরছে, আমার আবারও পাঠাবে। আমি যতই তাদেরকে বলি, যতই তাদেরকে বুঝাই, না এতে আমার বোঝানি বা আমার বলাতে তাদের কোনো কাছে হয় না। তারা আমাকে আবারও পাঠায় এবং ঠিকই এরপরে পুনরায় তারা আমাকে আবারও পাঠায়। এবং আমি তখন কি করব, আমার তো আর উপায় নাই। আমি তখন সিরাতে আবারও যাই এবং আমার বাবা আমাকে যাওয়ার সময় শিখিয়ে দেয় যে তোরে কেউ যদি পিছন থেকে ডাকে তুই পিছনের দিকে ফিরে তাকাবি না, এবং সামনে যদি সাপ পড়ুক যেটাই পড়ুক তুই এটার উপরে পা দিয়ে তুই চলে যাবে, তুই ভয় পাবি না। এবং আব্বুর কথা মতো এর পরের রাতে আমি আবারও আশিকের কবরের কাফন আনার জন্য আমি আবারও রওনা দিলাম। দাফনের কাফন আবারও রওনা দিলাম এবং রওনা দেওয়ার পরে আমি একটা পর্যায়ে কবরস্থানের কাছাকাছি গিয়ে পৌঁছাই। সেদিন আমি কাউকে দেখতে পাই না। যেখানে আশিক বসা ছিল ওইখানে আশিক নাই এবং কবরস্থানও একদম নীরব। আমি কবরস্থানে গিয়ে আমি তখন বিসমিল্লাহ বলে কোদাল দিয়ে কবরস্থান আমি তখন করতে শুরু করি। ভাই, ও মারা গেছে আজকে অনেক মাস হয়ে গেছে, লাশটা তো পচে গেছে। এরকম পচা একটা লাশ আমি তখন কবর আমি তখন করতেছি, তাহলে আপনি বুঝতেই পারেন যে কী পরিমাণের গন্ধ। মানুষ যখন লাশ উঠায়, মৃত লাশ উঠায় বা পচা লাশ উঠায়, তখন নাকের মধ্যে বিভিন্ন ধরনের কিছু দিয়ে বেঁধে তারপরে সেন্ট দিয়ে এমনি অনেকভাবে কবরস্থানে যায়, আতর গোলাপ এটা ওইটা দিয়ে। কিন্তু আমার কিছুই নেই, বিশ্বাস করেন। আমি কবরস্থানের মধ্যে যখন ওর ডেড বডি বা ওর লাশটা হাত দিই, ওর লাশটা একদম গলে গেছে, পচে গেছে, কিন্তু এরপরেও আমার নাকে কোনো গন্ধ লাগতেছে না। ভয়ভীতি এমনভাবে পাচ্ছি, নাকে কোনো গন্ধ পাচ্ছি না, কোনো নাকে গন্ধ নাই। আমি তখন আমার হাতে হচ্ছে একটা কেচির মতো ছিল, কেচি বলতে একটু চাকুর মতো, ওইটা দিয়ে আমি তখন কাপড়ের একটু অংশ কাটি। কাপড়টা অনেকটা পচে গেছে, পায়ের দিকের একটু অংশ কাটার পরে এটা নিয়ে আমি যখন কবর থেকে উঠবো ওই মুহূর্তে হঠাৎ করে আমার পা চেপে ধরে কে জানি নিচ থেকে। পা চেপে ধরে আমি তখন বারবার বলতেছি আমার পা ছাড়, আমার পা ছাড়ো, আমি পা ছাড়ো, কিন্তু ভাই আমার পা ছাড়তেছে না। আমার পাটাকে এমনভাবে ধরে আমি অনেক চেষ্টা করি ওইখান থেকে আর পা ছুটে আনতে পারি না, এবং আমি বারবার চিল্লিতে আসছি। আমার মনে হচ্ছে যে ভিতর থেকে আমার পাটাকে কেউ ভেঙে ফেলতেছে। আমার পায়ের হাড্ডিগুলোকে, আমার আঙ্গুলগুলোকে মনে হয় কে জানি হাতে ধরে ধরে মটমট করে ভাঙতেছে। এরকম একটা অবস্থা। আমি তখন চিৎকার করি, চেঁচামেচি করি, কান্নাকাটি করি, বাট আমার কান্নার শব্দ কারো কাছে আসে না। পায়ের ওই তীব্র ব্যথায় আমি তখন জ্ঞান হারিয়ে ফেলি। ওইখানে আমি তখন অজ্ঞান হয়ে যাই। এবং জ্ঞান হারিয়ে ফেলার পরে আমার যখন জ্ঞান ফিরে, আমি তখন দেখি আমি হসপিটালের বেডে শুয়ে আছি। আমি হসপিটালের মধ্যে শুয়ে আছি। আমি তখন ওদেরকে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে আমার কিভাবে আনছে। পরে আমার আব্বা আম্মা বলতেছে ফজরের পরে তারা কবরস্থানে গেছে এবং যাওয়ার পরে দেখছে আমার অর্ধেক শরীর কবরের বাইরে, অর্ধেক শরীর কবরের ভিতরে। আমি ওই অবস্থার মধ্যে অজ্ঞান অবস্থায় পড়ে আছি এবং ওই অজ্ঞান অবস্থায় পড়েছি এবং সেখান থেকে তারা আমাকে ধরে ওখান থেকে তারা আমাকে উঠে আনে। আমি তখন আমার আমার পুরো পাটা তখন প্লাস্টার করা এবং পায়ের অবস্থা খুব খারাপ। আমি তখন এই পাটা নাড়তে পারি না। আমি বললাম আমার পায়ের কী হয়েছে? আমার মা বলে তোর পাটা ভেঙে গেছে। তোর পাটা ভেঙে গেছে। আমি 4 দিন পর্যন্ত 4 থেকে 5 দিন হসপিটালে থাকি, যদিও ডাক্তার বলেছিল এর থেকেও বেশি সময় থাকার জন্য। আমার পায়ের হাড্ডিগুলো একটু 1 ইঞ্চি করে পায়ের হাড্ডিগুলো ভেঙে ফেলছে। সব হাড্ডি আমার ভাঙা। ডাক্তার বলছিল ম্যাক্সিমাম অন্তত 1.5 মাসের মতো হসপিটালে থাকার জন্য, কিন্তু 4-5 দিন আমার আব্বা হসপিটালে রেখে উনি আমাকে ওখান থেকে নিয়ে চলে আসছে। হসপিটাল থেকে নিয়ে আসছে, আইনা আমাকে ঘরের মধ্যে রেখে দিছে। আমি ঘরের মধ্যেই পড়ে আছি। আমাকে তো প্রচণ্ড রকমের গালাগালি করা হইতেছে যে আমি এমন একটা কাজ করতে পারলাম না, এই কাজটা আমি করতে গেছি, কাজটা আমি করতে পারলাম না, এবং এই যে আমাকে ওখানে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে এটা আবার গ্রামের 8-10 জন বা অনেকেই জানাজানি হয়েছে এবং সবাই মিলে তখন আমার আব্বুর সাথে নাকি খারাপ ব্যবহার করতেছে যে তোমার ছেলে ওইখানে কেন গেছে, কী কারণে গেছে, তোমার ছেলে ওইখানে লাশ আনতে গেছে কেন, তোমরা একবার ওর ছেলের ওর তোমার মেয়ের কারণে ছেলে মারা গেছে, এ ছেলে আত্মহত্যা করছে, এখন তার লাশ আনতে গেছে কেন, সবাই অনেক খারাপ কথা বলতেছে। আর আমি দেখলাম আমার আব্বা আম্মা আমার সাথে খুব দুর্ব্যবহার করে, অনেক খারাপ ব্যবহার করে। তো ওই সময় তো আর আমি কাজ করতে পারি না, আমি মাঠে ঘাটে যাই না, মাঠে যাইতে পারি না, গরু দেখাশোনা করতে পারি না। তখন গরুর দেখাশোনা করার জন্য আমার আব্বা আরেকটা লোক রাখে, আমাদের গ্রামেরই একটা লোক রাখে। আমার বড় বোন শেফালি তখনও কিন্তু পাগল,
তখনও মানসিক রোগী, তখনও পাগল অবস্থার মধ্যেই আছে। তে আমারে ভাই খাবার দাবারও দেয় না, মানে 3 বেলাটা 1 বেলা খাইতে দেয়, খাবার পচে গেলে এরপরে পচা খাবারটা আমাকে খেতে দেয়। মানে এত যে কষ্টের জীবন, যেটা আমি আসলে আপনাকে বলে বোঝাতে পারবো না। এর থেকে মনে হয় মৃত্যুটাই অনেক ভালো। আমি মানে খাবার চাইলে, যদি পানি চাই, মানে আমাকে মানে ডিরেক্টলি পুকুরের পানি এনে আমাকে দেওয়া হয় খাওয়ার জন্য। একদম ডাইরেক্ট পুকুরের পানি এনে, পুকুরের পানি আমাকে দেয় যে খা, মানে পানি তৃষ্ণা পেলে পুকুরের পানি এনে দেয়। মানে কোনোভাবেই এক বিন্দু পরিমাণের মানে তাদের কাছে আমি সহানুভূতি পাই না। এভাবে প্রায় 4 মাসের মতো আমি এই পরিবারে পড়ে থাকি। তারা আমাকে কোনো ওষুধও খাওয়ায় না। আরেকটা কথা কি জানেন, গ্রামের অনেকেই কিন্তু আমাকে টাকা দেয়। ওই গ্রামের অনেক মানুষ আমার আব্বার কাছে টাকা দেয় যে ওর বাইরে চিকিৎসা করার জন্য। আমি যেহেতু এতিম, আমার মা নাই, বাবা নাই, আমি এই পরিবারে বড় হয়েছি। তো সবাই যে যার মতো করে যা পারে, যার যতটুকু সামর্থ্য আছে, তাই সামর্থ্য অনুযায়ী আমাকে টাকা পয়সা দেয়, আমার আব্বাকে টাকা পয়সা দেয়, মানে আমার চিকিৎসা করার জন্য। কিন্তু আমার আব্বা আর আমার মা আমাকে একটা টাকাও দেয় না। তারা আমাকে কোনো রকমের টাকা পয়সা দেয় না, এবং আমার চিকিৎসা নিয়ে তাদের কোনো রকমের মাথা ব্যথাও নাই। মানে আমি যে একটা মানুষ ঘরের মধ্যে পায়ের ব্যথায় কাতরাইতেছি, পায়ের ব্যথায় মরতেছি, এটা নিয়ে তাদের কোনো রকমের মাথা ব্যথা নেই। এভাবে 4-5 মাস পরে থাকার পরে আমি তখন মোটামুটি হাঁটতে পারি বলতে ওই যে 2টা লাঠি দিয়ে মোটামুটি বট দিয়ে হাঁটতে পারি। তো মনের দুঃখে একদিন আমার খুব মানে ইচ্ছা করতেছিল যে আমি মানে ভর্তা দিয়ে ভাত খাবো, শুটকি ভর্তা। আমি আমার মায়েরে বললাম যে মা, আমার একটু শুটকি ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করতেছে, তা আমার একটু শুটকি ভর্তা দিয়ে ভাত দিও। এটা বলার পরে মা তখন করলো কি, আমার যে আমি যে পরিবারে থাকি, আমার আরেকটা ছোট বোন আছে, মানে ওর নাম হচ্ছে গিয়া ময়না। তখন করলো কি যে ময়নারে দিয়া আমার মা তখন করছে, মানে ময়নাকে দিয়ে আমার জন্য খাবার পাঠাইছে। ওই খাবারটা মানে আপনারা কি বলবো, মানে গরুর গোবর, মানে ভাতের সাথে এক কোনায় গরুর গোবর দিয়া বলে যা ওরে ভর্তা দিয়া ভাত দিয়ে আমার বোন আমার জন্য এই ভাতে নিয়ে আসছে। মানে ওই কষ্টটা আমি আমার জীবনে কখনোই ভুলবো না। যাই হোক, আমাকে এইভাবে খাবার দেয়, এবং ওই খাবারটা দেওয়ার পরে মানে গরুর গোবর দিয়ে যখন আমি ভর্তা চাইছিলাম, যখন গরুর গোবর দিয়ে আমার ভাত দিল, এর পরের রাতে আমি তখন রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যাই। তো বাড়ি থেকে বেরিয়ে যাই হচ্ছে কি, মানে আমার তো কোনো আত্মীয় স্বজন নাই, আমার কোনো প্রতিবেশী নেই, যার আত্মীয় স্বজন নাই। আমি তখন করলাম কি, আমাদের বাড়িটা ছিল ইন্ডিয়ার বর্ডারের মোটামুটি কাছাকাছি, মানে আমাদের এখান থেকে বর্ডারে যেতে খুব বেশি টাইম লাগে না। আমি তখন করলাম কি, ওই পায়ে মানে 2 পায়ে ভর দিয়ে মানে আমি বর্ডারের দিকে হাঁটতে শুরু করি। মানে আমি এই দেশ ছেড়েই চলে যাবো, এরকম একটা চিন্তাভাবনা। মানে এক পৃথিবী কষ্টভোগে চাপা দিয়ে আমি তখন 2 লাঠির উপরে বর করে আমি তখন বর্ডার পার হয়ে যাচ্ছিলাম। তা আমার কথা হচ্ছে, এখান দিয়ে তো অনেক চোরা কারবারি হয়, অনেক মানুষ অনেক মালামাল পাচার করে নিয়ে আসে, অনেক সময় করে কি বিএসএফ গুলি করে। তা আমার কথা হচ্ছে, যদি গুলি করে আমার মেরে ফেলবে, গুলি করে আমাকে মেরে ফেললে আমি মরে যাব, কিন্তু আমি এখান থেকে মানে এই পরিবারে আমি আর থাকবো না, এই পরিবারের অত্যাচার আমি আর সহ্য করব না, আমি এই পরিবার থেকে তখন চলে যাব। তা এইটা বলার পরে আমি তখন করলাম কি, এই নিয়ে আমি তখন চলে যাচ্ছি, এবং পায়ের উপরে মানে এই 2টা ইয়ের উপরে ভর দিয়ে আমি তখন এই বর্ডার পার হয়েছি। কিন্তু আমার কেউ কখনো গুলিও করে নাই, বা কোনো আর্মি বিএসএফ বা যাই বলেন কেউ আমাকে ডাকও দেয় নাই। আমি ইন্ডিয়ার বর্ডারে ঢুকে গেছি। তো ওই জায়গাগুলো একটু পাহাড়ি এলাকা ছিল। যেতে যেতে আমার ওই জায়গাটা পার হইতে সকাল হয়ে গেছে। মানে সকাল হয়ে যাওয়ার পর আমি তখন ইন্ডিয়ার মধ্যে গিয়ে পৌঁছাই, ইন্ডিয়ার ওই রাজ্যে, ওই এলাকাতে গিয়ে পৌঁছাই। এবং ওই এলাকাতে বেশিরভাগ মানুষগুলো এই সাকমা উপজাতি ছিল, মুসলিম ছিল না, সাকমা ছিল, বিভিন্ন সাকমা জনগোষ্ঠী ছিল। পরে ওইখানে যাওয়ার পরে মানে আমি তো রাস্তার পাশে বসে আছি, আমি তো হাঁটতে পারি না, এবং আমার পায়ের মধ্যে সে সময় রক্ত পর্যন্ত জমাট হয়ে গেছে। তাই এখানকার বাজারের কয়েকজন লোক ধরে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ওখানে একটা ফার্মেসিতে নিয়ে গেছে, এবং ফার্মেসিতে নিয়ে যাওয়ার পর আমাকে কিছু ওষুধ কিনে দিল। দেওয়ার পরে ওখানকারই ওই বাজারের কিছু লোক আমাকে খাওয়াইলো, ইন্ডিয়ার কিছু লোক আর কি। এরা খাওয়া দাওয়া করার পরে আমি বেশিরভাগ সময় বাজারে বসে থাকতাম। তো বাজারে বসে থাকলে পরে সবাই এসে আমাকে ভিক্ষা দিত, এবং আমাকে টাকা পয়সা দিত। এটা সত্যি কথা, আমাকে টাকা পয়সা দিত, অনেকে আমাকে খাওয়ার দাওয়ার খাওয়াইতো। মানে ওই বাজারে একমাত্র আমি পাগল মানুষ ছিলাম, পাগল বলেন বা অসুস্থ বলেন যাই বলেন, আমিই ছিলাম। তো আমাকে খাবার দাবার দিত, বা লোকজন আসতো টাকা পয়সা দিত, বা মানুষ ঘরে নিয়ে খাওয়াইতো। এরকম করতে আবার আমার পায়ের চিকিৎসাও করতো। ওখানে একটা হসপিটাল ছিল, ওই এলাকার ওই হসপিটালে আমাকে ভর্তি পর্যন্ত করা হয়। তো আমি ওখানে আমার পায়ের চিকিৎসা করি। তা পাটা আমার মোটামুটি ভালো হয়, মোটামুটি বলতে প্রায় অনেকটাই ভালো হয়ে যায়। পাটা অনেকটা ভালো হওয়ার পর আমি তখন ওই ভিক্ষাটাই করে যাচ্ছিলাম। মানে ভিক্ষার পেশার সাথে আমি এমনভাবে জড়িয়ে পড়েছি যে আমি ভিক্ষাটাই করতেছি। মানে ভিক্ষা ছাড়া আমি অন্য কোনো কিছু আর করতে পারি না, আর অন্য কোনো কিছু আমি চিন্তাও করি না। ভিক্ষা করতেছি, দিনরাত মিলিয়ে ভিক্ষা করতেছি, বিভিন্ন বাড়িতে যাচ্ছি, ঘরে যাচ্ছি, রাস্তার মধ্যে শুয়ে থাকতেছি, সবাই আমাকে টাকা পয়সা দিচ্ছে, ওই টাকা দিয়ে আমি খাচ্ছি, যাচ্ছি, চলতেছি।
এমন করতে করতে হলো কি যে আমারে গ্রামের লোকেরা মিলে একটা ঘর বানায় দেয়, মানে ওই বাজারের লোকজন, এলাকার লোকজন মিলে একটা ঘর বানায় দেয়, বাজারের পাশে খাস জমিতে একটা ঘর বানায় দেয়। তো আমি যখন ভিক্ষা করতে যাই, ধরুন দিনের বেলায় ভিক্ষা টিক্ষা করি, ভিক্ষা করে আসার সময় তা আমরা অনেকেই খাবার দেয়, চাউল দেয়, ডাল দেয়, এটা ওইটা দেয়, ওগুলো নিয়ে আমি তখন আসি, মানে আপনার ঘরের মধ্যে আসি। কিন্তু ঘরের মধ্যে আসলে হয় কি যে এগুলো আমার রাতের বেলায় চুরি হয়ে যায়। এখন আমি ঘরের দরজা লাগিয়ে রাখি, মানে আমার ঘরের দরজা লাগানো থাকে, কিন্তু ঘরের দরজা লাগানো থাকার পরেও আমার ভিতরে খাবারগুলো কে জানে নিয়ে যায়। ধরেন চাউল ডাউল অথবা তরকারি ভাত যেটি আমি পাই ওগুলো নিয়ে আসি, কিন্তু দিনের বেলায় দেখি এগুলো নাই। মানে রাতের বেলায় ঘুমে এগুলো আমার ঘরে রেখে দরজা লাগে, কিন্তু দিনের বেলায় দেখেছি এগুলো নাই। তো এই না থাকার পরে মানে আমার তো তখন খুব খারাপ লাগে যে এগুলো কই যায়। এইভাবে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরে একদিন হলো কি, রাতের বেলা আমি শুয়ে আছি, গরমের সময় ছিল, প্রচণ্ড গরম পড়তেছিল। তো হলো কি আমি দরজাটা খুলে তারপরে ঘুমাইছি। এটা হচ্ছে আমার একটা বাজারের পাশে একটা খাস জমিতে মানুষ মিলে আমাকে ঘরটা বানিয়ে দেয়। তো ওইখানটার মধ্যে শুয়ে আছে এবং শুয়ে থাকা অবস্থায় হঠাৎ করে একটা লোক এসে আমাকে ডাক দেয়, আমার নাম ধরে ডাক দেয়, মিলন মিলন, দুইবার ডাক দেয়। তো এখানে তো সবই হচ্ছে ইন্ডিয়ান, তারা বাংলা খুব ভালো জানে না এবং বাংলা কেউ বলেও না। ওদের যে লোকাল ভাষা আছে, ওদের রাজ্যের যে ভাষাটা আছে ওই ভাষাটা ওরা ব্যবহার করে, ওদের ওই ভাষা কিন্তু আবার আমি জানি না। পরে আমার ডাক দেয়, তো মিলন বলে দুইবার ডাক দেওয়ার পরে আমি তখন উঠছি। উঠার পরে দেখলাম একজন লোক পাগড়ি মাথায় দেওয়া এবং দেখে মনে হচ্ছে মোটামুটি অনেকটা বুজুর্গ টাইপের একজন লোক, মানে অনেক ভালো একটা লোক। আমি ওনারে দেখে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। যেহেতু দেখে আমার মুসলিম মনে হলো, পায়জামা পাঞ্জাবি পরে আছে। উনিও যথারীতি খুব সুন্দর করে আমার সালামের উত্তর নিল, আমাকে ওয়ালাইকুম আসসালাম বললো এবং বলার পরে আমি তখন ওর দিকে তাকে আসতে আমি বললাম যে মানে যতটুকু হিন্দিতে পারি ততটুকু জিজ্ঞেস করলাম। পরে উনি বলে বাংলায় কথা বলো, আমি বাংলায় বুঝি, আমি বাংলা বুঝি, আমার সাথে বাংলায় কথা বলো। তো এটা যখন আমারে বললো আমি তখন বললাম যে তাহলে তো বাংলায় কথা বলা যায়, যেহেতু উনি বাংলা বুঝে বাংলা জানে তাহলে বাংলায় কথা বলি। পরে আমি জিজ্ঞেস করলাম মানে আপনি কি? পরে আমাকে বলে তুমি ভিক্ষা করো কেন? আমি তো ওর জন্য প্রথমে আমার জন্য খাবার নিয়ে আসছে, আমার খাবারটা দিল, দিয়া বলে তুমি ভিক্ষা করো কেন আমারে বলে। আমি বললাম ভিক্ষা করি তো আমার তো আসলে মানে চলার মতো সামর্থ্য নয়, আমি গরিব মানুষ, আমার মানে আমি অসুস্থ, আমি কি করবো, আমাকে তো কেউ আর কাজ দেয় না, কেউ কাজে নেও না, এই জন্য আমি ভিক্ষা করি। তো তখন উনি আমার বলতেছে যে তুমি মুসলিম হয়ে বিভিন্ন বিধর্মী লোকদের কাছে ভিক্ষা করো, এটা তো দেখতে ভালো লাগে না। তুমি একজন মুসলমান ছেলে হয়ে বিভিন্ন বিধর্মী লোকজনের কাছে ভিক্ষা করো, এটা আমার কাছে খুব খারাপ লাগে। আমি যদি তোমার এই কাজ দিই তাহলে কি তুমি কাজ করবা? এমন করে লোকটা আমারে বলতেছে। আমি যখন বললাম আপনি আমার কাজ দিলে আমি কাজ করব, তা আপনি কে? আমি তো আপনাকে চিনি না। পরে আমারে বলে আমি তো বাংলা জানি, এখন আমি তোমার কাজে নিয়ে যাব, তুমি কি কাজ করবা? ভিক্ষা না করে কাজ করবা? এমন করে আমারে বলতেছে। আবার এরই মাঝে আমার একটা সমস্যাও দেখা দেয়, আমার প্রস্রাব পায়খানার সাথে বিভিন্ন মানে আপনার মানে প্রস্রাব পায়খানার সাথে আমার রক্ত বেরোইতো, মানে নতুন একটা রোগ আমার দেখা দেয়, রক্ত বেরোইতো। তো এইটা অনুযায়ী আমার মানে কী ধরনের রোগ আমি জানি না, আমি এটা এই বিষয় নিয়ে কারোর সাথে কথাও বলি না, কিন্তু আমার প্রচুর পরিমাণ ব্লাড যাইতো। পরে উনি আমার এটা বলে যে আমি তোমার কাজ দিব, তা তুমি কি যাবা আমার সাথে? আমি বললাম হ্যাঁ যাবো। তা বলে ঠিক আছে আমি কালকে রাতে আসবো, এসে আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু খবরদার তুমি এই কথা কারো কাছে বলতে পারবা না। আমি যে তোমাকে কাজে নিয়ে যাব, আমি যে তোমাকে কাজ দিব, এটা কিন্তু কারো কাছে বলা যাবে না, এমন করে আমাকে বলতেছে। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে আমি কারো কাছে বলবো না, আপনি যদি আমাকে কাজ দেন আমি কাজ করব, তা কারো কাছে বলার কি প্রয়োজন আছে? না আমি কারো কাছে বলবো না। এমন করে ওনার সাথে আমি তখন সুন্দর করে কথা বলি, মানে খুব সুন্দর করে কথা বলি। পরে আমার বলো আচ্ছা ঠিক আছে। তো উনি আমার ওই দিন খাবার দেয়, মাংস দেয় এবং বিভিন্ন ধরনের খাবার দেয়। আমি তখন খাবারগুলো দিয়ে চলে যায়, আমি তখন খাবারগুলো খাই। দিনের বেলায় খেয়ে আমি ওই দিন আর ভিক্ষা করতে যাই না, আমি আর ভিক্ষা করতে জানি, আমি ঘরের মধ্যে শুয়ে আছি। এবং এরপরের দিন রাতে আমি ওই লোকটার জন্য অপেক্ষা করতেছি, মানে আমার মনে হলো যেন উনি আসবে এবং উনি আসবে, আমি ওনার জন্য অপেক্ষা করতেছি। এবং একটা পর্যায়ে রাতের বেলা উনি আসছে, আইসা আমার বলতেছে যে মিলন তোমার কাপড় চোপড় যা আছে সব কিছু নিয়ে নাও, আমি তোমাকে নিয়ে যাবো। তো এখন উনি আমাকে কোথায় নিয়ে যাবে, কোন জায়গায় নিয়ে যাবে এটা তো আর আমি জানি না, বাট উনি আমাকে বলছে তুমি তোমার ব্যাগপত্র সব কিছু রেডি করো, আমি তোমাকে নিয়ে যাবো। তুই বলার পর আমি তখন ওনার কথা বলতে যে ঠিক আছে চলে। আমারও ব্যাগপত্র রেডি করা আছে, আমি তখন লাঠির উপরে ভর করে, আমি তখনও হাঁটতে পারতাম মোটামুটি, আমি তখন ওনার সাথে রওনা দিলাম। বেরোয়ার পরে উনি তখন করলো কি ওখানে আপনার বেবি ট্যাক্সি, ওই সময়তে বেবি ট্যাক্সি পাওয়া যায়, একটা বেবি ট্যাক্সি উনি দাঁড়া করায় রাখছে। তা ওই বেবি ট্যাক্সির ড্রাইভারকে আমি তাও জানি না, এ বাজারে তো আমি অনেক দিন ধরে আছি, সব ড্রাইভারদেরকেই চিনা, বাট এই লোকটাকে আমি চিনি না। আর উনি আমাকে বলাতে আমি এই লোকটার সাথে কেন চলেছি, উনি বলছে ওনার নাম নাকি আবদুল্লাহ, আমার বলে আমার নাম আবদুল্লাহ। তো এই লোকটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, কেন আমি ওনার সাথে যাচ্ছি আমি সেটাও জানি না। তো ওনার কথা মতো আমি তখন ওনার সাথে রওনা দিলাম, উনি আমাকে বেবি ট্যাক্সিতে করে আমাকে নিয়ে রওনা দিল। আমি ওনার সাথে যাচ্ছি, তো যাচ্ছি অনেকক্ষণ হয়ে গেছে, মানে বেবি ট্যাক্সির মধ্যে আমি ঘুমিয়ে গেছি।
মানে বেবি ট্যাক্সির মধ্যে ঘুমিয়ে গেছে এবং যখন আমার ঘুম ভাঙার পর আমি দেখি যে মানে চারদিকে শুধু মরুভূমি আর মরুভূমি, মরুভূমির এক রাস্তা দিয়ে বেবি ট্যাক্সি যাচ্ছে। যাওয়ার পরে ওইখানে একটা মসজিদের সামনে তখন বেবি ট্যাক্সিটা দাঁড়াইছে। দাঁড়ানোর পরে এই আবদুল্লাহ নামের লোকটা আমাকে তখন বেবি ট্যাক্সি থেকে নামাইছে। নামানোর পরে এই লোকটার কিন্তু কোনো ভাড়া দিল না। ভাড়াটা না দেওয়ার পরে আমার এই মসজিদের সামনে নিয়ে গেছে। তখন কিন্তু সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে আস্তে আস্তে করে সকালবেলা। আর মসজিদের সামনে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ওখানে আবার গাছ আছে, মানে আপনার গাছ আছে মসজিদের সামনে, 2টা খেজুর গাছ আছে। আমার তখন মসজিদের ভিতরে নিয়ে গেছে, নিয়ে যায় বলে তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসি। তো ওই পারেই হচ্ছে আপনার ছিল, পুষ্কুনির মতো একটা ছিল, ওইখানে মানে পানি জমাট ছিল। ওইখানে আমি তখন হাত পা ধুইছি, ধোয়ার পর আমি আসছি মসজিদের বারান্দায়। তখন তিনি আমাকে খাবার দিছে, বারান্দার মধ্যে আমাকে খাবার দিছে। খাবার দিয়া বলে তুমি খাও। মানে নাস্তাগুলো মনে হয় গরম গরম এইমাত্র রেডি করে আসছে। তো আমি মসজিদের আশেপাশে কোনো বাড়িঘর দেখতে পাচ্ছি না এবং খুবই নীরব নিচ্ছিন্ন একটা জায়গার মধ্যে মসজিদটা। চারপাশে কোনো ঘর বাড়ি নেই, শুধু পাশে একটা পুকুরের মতো আছে। আবার অনেক বড় কোনো পুকুর না, ছোট একটা পুকুর যেখানে কিছু পরিষ্কার পানি রাখা। তো আবার কোনো মানে টিউবওয়েলও নাই, কোনো বাথরুমও নাই, কোনো কিছুই নাই যে ওইখানে। পরে উনি আমার এটা দিলাম, আমি নাস্তা করছি, করার পরে আমার বলতেছে মিলন, এই মানে মসজিদের পিছনে একটা ছোট্ট ঘরের মতো আছে, মানে আপনার পাকা ঘরের মতো আছে, বলে এখানে তুমি থাকবা, ঘরটা আমাকে দেখাই দে। পরে আমি ওনাকে বললাম যে এটা কোন জায়গা, মানে জায়গাটা কোথায়। উনি আমাকে বলে তুমি কি ইন্ডিয়ার সব জায়গা চিনো, আমারে বলে। আমি বললাম না, আমি তো সব জায়গায় চিনি না। বলে যদি না চিনে থাকো তাহলে তুমি চিনবা না, তোমার যেখানে দিছি তুমি এখানেই থাকো। তো আমি বললাম যে আমি টয়লেট করবো কোথায়, এখানে টয়লেট কোথায়, মানে বাথরুম করবো কই, টয়লেট কই। পরে আমার বলে হ্যাঁ এটা তো একটা সমস্যা, আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য টয়লেট বানানোর ব্যবস্থা করতেছি। এই কথা বলার পরে উনি কয়েকজন লোক ডেকে আনে। কোত্থেকে আনে এই লোকগুলোকে আমি সেটাও জানি না। এবং তারা তখন করে কি চারপাশ থেকে আপনার টিন দিয়ে বাঁশ দিয়ে ওখানে একটা টয়লেট নির্মাণ করে এবং দুপুরের মধ্যে তারা তখন এই টয়লেটটা নির্মাণ করে ফেলে এবং সেখানে একজন লোক এসে তখন মসজিদে আজান দেয়। একটা লোক এসে আজান দেওয়ার পর উনি আমাকে বলে মিলন অজু করে আসো নামাজ পড়তে যাই। তো ওই লোকগুলো কাজ করতেছে, তারা অজু করতে গেছে, আমি অজু করতে গেছি। বাট এখানকার যে লোকগুলো নামাজ পড়তে আসছে তারা একটু ব্যতিক্রম ধরবে, মানে অন্যরকম একটু লোক। আমি এরকম লোক আমার জীবনে কখনোই দেখি নাই, যারা আকার অনেক বেশি লম্বা এবং কেমন যেন একটু তাদের চেহারাটা একটু ভিন্ন রকম। কেউ কারোর সাথে কথা বলে না, যে যার মতো করে কোন দিক থেকে আসতেছে, কোথায় থেকে আসতেছে এসব আমি কিছুই জানি না। বাট আসে, অজু করে মসজিদে ঢুকে নামাজের জন্য দাঁড়ায় গেছে। আমি ওদের সাথে দাঁড়াইছি, বাট ওরা সবাই অনেক লম্বা, বাট আমি অনেকটা খাটো। ওখানে দাঁড়ায় আমি তখন নামাজ পড়ছি, নামাজ আমি সম্পূর্ণ করছি। নামাজ সম্পূর্ণ করার পরে যে যার মতো করে বেরিয়ে চলে যাচ্ছে। যেখানে ইমাম ছিল তিনিও চলে যাচ্ছে, যে আজান দিল সেও চলে যাচ্ছে এবং সবাই সবার মতো করে চলে যাচ্ছে এবং হেঁটে যাচ্ছে। হেঁটে যে তারা যাচ্ছে আমি তা দেখে আছি। অনেক দূর পর্যন্ত গিয়ে তাদেরকে আর দেখা যায় না, মানে হাঁটতে অনেক দূর পর্যন্ত যায় এবং অনেক দূর যাওয়ার পরে তাদেরকে আর দেখা যায় না। মানে তারা ওই জায়গার ভিতরে মনে হয় বেনেশ হয়ে গেছে, মানে জায়গাটার মধ্যে মনে হয় তাদেরকে আর দেখতে পাই না। আমি চিন্তা করলাম যে এই লোকগুলো কারা, মানে এরা কারা এরকম করে আসে নামাজ পড়ে। তা আমার তখন টয়লেটের কাজ শেষ হয়ে যাওয়ার পরে আবদুল্লাহ নামের যে লোকটা আছে আমি তিনারে বললাম যে এরা কারা, কেউ কারোর সাথে কথা বলে না, আমাদের এলাকার লোকজন তো একে অপরের সাথে কথাবার্তা বলে। উনি আমাকে বলে যে এসব নিয়ে তুমি খুব বেশি একটা কথা বলো না এবং এসব নিয়ে তুমি খুব জানার কোনো চেষ্টাও করো না, এসব নিয়ে খুব বেশি কথা বলো না। তুমি তোমার মতো করে থাকো, তোমার মতো করে চলো এবং তোমার এসব নিয়ে মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নাই। মানে উনি আমাকে এই সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা বলতেই দেয় না, যে তুমি এইসব বিষয় নিয়ে কথাবার্তা বললো না। এরপরে আমি ওখানের মতোই পড়ে আসছি। তবে এই জায়গার ঠিকানা কি, এটার নাম কি, এর কোনো কিছু আমার জানা নাই। আমি ওখানে আমার কাজ হচ্ছে এটা পরিষ্কার করা। আমি এর মধ্যে কোনো ময়লা নাই, কোনো রকমের ময়লা নাই, কোনো কিছুই নেই। মসজিদ আছে, কোরআন শরীফ আছে, আবার ওখানে কোনো মাইকও নাই, মানে আজান যে দেয় মাইকও নাই। একটা লোক আসে, তিনি শুধু নামাজের সময় আজানের সময় আসে, আইসা আজান দেয়, তিনি চলে যায়। এরপরে ধরেন আমার এই যে খাবার দাবার সব কিছুই আবদুল্লাহ নামের লোকটা আসে, তিনি আমাকে খাবার দাবার দিয়ে যায়। এবং এটা বিশাল একটা মরুভূমির মাঝখানে আশেপাশে কোনো বাড়িও নাই, কোনো ঘরও নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। তো আমি ওনার একদিন মানে এরকমভাবে অনেক দিন ধরে ওখানে কাজ করি। উনি খাবার দেয়, খাবার খাই, ঘরে গিয়ে ঘুমাই, এরপরে এভাবেই চলতেছে। কিন্তু কেউ কারোর সাথে কোনো কথা বলে না। অনেক মুসল্লি আসে, আমি অনেকের সাথে কথা বলার চেষ্টা করি, অনেকে সালাম দিই, শুধুমাত্র সালাম দিলে মুখ নেড়ে সালামের উত্তরটা দেয়, মানে ওভাবে সালামের উত্তরটা দেয়। কিন্তু এরপরে অন্য কোনো প্রশ্ন করলে কোনো উত্তর করে না এবং শুধু আসে, আজানের সময় আসে, মনে হয় যেন উড়াল দিয়ে আসে,
কোত্থেকে মনে হয় উড়াল দিয়ে আসে অনেক মানুষ, কিন্তু একজন দুজন না, প্রায় 300-400 মানুষ এরকমও হয় যে আসে, এসে নামাজ পড়ে এবং যে যার মতো করে চলে যায়। তা আমারও মাথার মধ্যে এই যে আসতেছে না, যেটা কোন জায়গা, আমি এখানে কাজ করতেছি, এরা কারা, মানে কিছু আমি বুঝি না। তো এনে কাজ করতেছি, ওনে আসে, মানুষ নামাজ পড়ে আবার চলে যায়, আমি মসজিদ পরিষ্কার করি, এটা পরিষ্কার করি, যেখানে তারা অজু করে অজুর জায়গাটা পরিষ্কার করি। এরকম করতে করতে কত দিন কেটে যায় আমি জানি না। আবার আমার দাড়ি বড় হয়ে, মানে আমার চুল বড় হয়ে যায়, এটা ওর যে আবদুল্লাহ নামের যে লোকটা আছে তিনি আমাকে এগুলো কেটে দেয়। উনি কেচি দিয়ে এটা দিয়ে ওটা দিয়ে আমার চুল কেটে দেয়, আমার দাড়ি কেটে দেয়, বা আমার শরীরের অন্য অন্য জিনিস উনি কাটার ব্যবস্থা করে বা আমাকে দেয় কাটার জন্য। মানে আমার যা কিছু লাগে, যেহেতু আমি তো মানুষ, আমার যত কিছু প্রয়োজন হয় সব কিছু ওই আবদুল্লাহ নামের যে লোকটা আছে উনি আমাকে দেয়, মানে উনি আমাকে সব কিছু দেয়। এইভাবে আমি কতদিন ওখানে কাজ করি, ওখানে কোনো ঘড়ি নেই, কোনো টাইম নেই, কোনো মোবাইল নেই, কোনো কিছু নেই, বাট আমার কাছে মনে হচ্ছে আমি বহু বছর ধরে ওখানে কাজ করতেছি। ওই আমার কাজে একটা, সকালে ঘুম থেকে উঠা নামাজ পড়ি, সবাই নামাজ পড়ে চলে যাওয়ার পরে এটা একটু পরিষ্কার করি, এবং পরিষ্কার করে গিয়ে আমি আবার ঘরের মধ্যে গিয়ে বসে থাকি। আর আমার সময়গুলো যে কীভাবে কাটে আমি না বুঝি না। মানে আমার কাছে মনে হয় আমি যে দিনের কিছুটা সময় মানে অজ্ঞান অবস্থায় থাকি এবং কিছুটা সময় জ্ঞানে থাকি, মানে এরকমভাবে কাটতে কাটতে অনেকগুলো দিন মনে হয় কেটে গেলে। এবার আমি কান্নাকাটি করতেছি, আমার ভালো লাগে না, আমার মন খারাপ লাগে, আমি এটা কোন জায়গায় আসছি, কোথায় আসছি, আমি আমার বাবার বাড়িতে যাব, আমার আব্বার কাছে যাব, আমার মায়ের কাছে যাব, মানে কান্নাকাটি করতেছি। আবদুল্লাহ আসলে আমি ওর কাছে বলে আমি চলে যাব, আমি থাকবো না, আমার ভালো লাগে না, খারাপ লাগে, এটা ওইটা বলে সবসময় আমি ওর কাছে বলতাম যে আমি এখানে থাকবো না, আমার ভালো লাগে না, আমার অনেক মন খারাপ। তখন কিন্তু আমার পা সম্পূর্ণভাবে ভালো হয়ে গেছে, আমি তখন একদম দৌড়াইতে পারি, আমার লাঠিরও প্রয়োজন, আমি দৌড়াইতে পারি। তাই উনি আমাকে বলে, আমি তখন ওনারে বললাম যে আমি থাকবো না, আমি এখান থেকে চলে যাব। তাই একদিন উনি আমাকে সিরিয়াসলি জিজ্ঞেস করে যে আসলেই কি মিলন তুমি চলে যাবা নাকি তুমি থাকবা? আমি বললাম না, আমি থাকবো না, আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব, আপনি আমাকে যাওয়ার ব্যবস্থা করে দেন, আমি এখানে আর থাকতে চাই না, আমার ভালো লাগে না, আমার অনেক মন খারাপ লাগে, আমার অনেক অস্থির লাগে। পরে আমারে বলেছি আচ্ছা ঠিক আছে, যদি চলেই যাও তাহলে তো আর তোমাকে ধরে রাখা যাবে না, আচ্ছা ঠিক আছে তুমি চলে যাবা, এমন করে একদিন বলে। আমি বললাম হ্যাঁ চলে যাবো। পরে উনি আমাকে বলে যে এটা আমার তরফ থেকে তোমাকে দিলাম, মানে একটা মানে ইয়ের মধ্যে পেঁচায় দেয়, একটা লাল কাপড়ের মধ্যে পেঁচায় দেয়, এবং দিয়া বলে এটার মধ্যে কিছু স্বর্ণ গয়না আছে, এগুলো দিয়ে তুই তোর বাকি জীবনটা ভালোভাবে কাটাইতে পারবি, তুই ভালো থাকবি, তাই আমি তোরে দিয়ে আসবো। এটা আমার বলে। ওই পর্যন্ত কিন্তু আমি জানি না এটা কোন জায়গা, মানে আমি যে আছি, আমি যে চলতেছি ফিরতেছি খাইতেছি, এটা কোন জায়গা আমি এটা আজও জানি না। এবং আমার জীবন থেকে কত দিন কেটে গেছে এখানে কাজ করতেছে আমি সেটাও জানি না। আমার যত যা কিছু প্রয়োজন হয় ওই আবদুল্লাহ সব কিছু আমাকে দেয়। আবার ওখানে কত মানুষ, একটা জায়গায় এক সপ্তাহ থাকলেই তো অনেক মানুষের সাথে পরিচয় হয়, ওখানে অনেক মানুষ আছে শুধু নামাজ পড়ার জন্য, নামাজ পড়ে চলে যায়, কেউ আমার সাথে কোনো কথা বলে না, আমিও কারোর সাথে কোনো কথা বলতে গেলে তারা আমাকে কোনো মূল্যায়ন করে না, যে যার মতো করে। আবার এটা কোনো কেউ গাড়ি ব্যবহার করে না, আমি কিন্তু মানে ওইখানে কোনো রকমের ট্রেনের শব্দ, গাড়ির শব্দ বা প্লেনের শব্দ এরকম কোনো শব্দ পাই না, শুধু নীরব, চারদিকে বাতাসের একটা শোষো একটা শব্দ শোনা যায়, এরকম একদম নীরব নিচ্ছিন্ন একটা জায়গা। যাই হোক, এরকম করার পরে একদিন উনি আমাকে করলো কি, আমার এই কিছু জিনিস দিল, দিয়ে আমারে বললো আমি তোমার কালকে দিয়ে আসবো, ঠিক আছে তুই কালকে রেডি হোস, এইটা আমাকে বললো। তো আমাকে যেহেতু কালকে দিয়ে আসবে, আমাকে বলছে আজকে রাতের বেলায়, আমি তখন একটু দেখার জন্য বেরোইলাম, যেটা কোন জায়গা, মানে আমি রাতের বেলায় বেরোইছি, হাঁটতেছি, মানে উনি আমাকে যে একটা টর্চ লাইটের মতো একটা লাইট দিয়েছিল, যে 3 ব্যারেটের টর্চ লাইটগুলো, ওইগুলো দিয়ে আমি তখন মানে হাঁটতেছি, মানে অনেক দূর পর্যন্ত গেলাম, আমি কোনো কিছু খুঁজে পাই না। এবং একটা পর্যায়ে আমার মনে হলো যে আমি হারিয়ে যাবো, চারপাশে কোনো মানুষ নাই, গরু ছাগল মানে কিচ্ছু নেই, একদম শুধু মরুভূমি আর মরুভূমি। আমি ওখান থেকে তখন এই টর্চ লাইটে নেমে আবার ফিরে চলে আসি, কারণ আমি হারিয়ে যাব। আসার পরে সকাল হয়ে যায়, ওই আজান দেওয়ার জন্য একটা লোক আসে এবং সে খালি কণ্ঠে আজান দেয়, আজান দিয়ে উনিও চলে যায়। এরপর এসে সবাই নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ার পরে আমি তখন বললাম যে আমি তো আজকে যাবো। উনি আমারে বলে, আবদুল্লাহ নামের যে লোকটা আছে সে আমাকে বলে আমি তো তোরা আজকে নিতে পারবো না, আমি তোরা কালকে নিয়ে যাবো, এই কথা বলে উনি সেদিনও চলে যায়। ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশার নামাজ পড়ে আমি তখন কান্নাকাটি শুরু করলাম যে না আপনি আমার নিয়ে যান, আমি আর থাকতে পারতেছি না, আমার ভীষণ কষ্ট হইতেছে, আমার খারাপ লাগতেছে, আমি এখানে আর কতদিন থাকবো, আমি আর পারবো না, আমি চলে যাবো। পর আমার ঠিক আছে আজকের রাতে তোরে নিয়ে যাবো। এই বলার পরে মধ্যরাতের কাছাকাছি উনি এসে আমাকে ডাকতেছে, আবদুল্লাহ আমাকে ডাকতেছে যে মিলন উঠ। কয়েকটা ডাক দেওয়ার পরে আমি তখন উঠছি, উঠার পরে উনি আমার বলে চল আমি তোরে দিয়ে আসবো, এই কথা বলে আমি চল, এই কথা বলে আমি তখন ওনার সাথে বেরোলাম। বেরোয়ার পরে হাঁটতে শুরু করছি, হাঁটতেছি ওই যে মরুভূমির দিকে। পরে আমি বললাম যে কী ব্যাপার, আপনি আমারে হাঁটাই নিতেছেন, কোনো গাড়ি টাড়ি কিছু নাই?
উনি আমাকে বললো এখানে কোনো গাড়ি নেই, সামনে দিয়ে গেলে গাড়ি পাবো। হাঁটতে হাঁটতে অনেক রাতে তো একটা পর্যায়ে আমার পা ব্যথা হয়ে গেছে, আমি আর হাঁটতে পারি না। আমি বললাম আমার আবার ব্যাগ ট্যাগ আছে কিছু, হাঁটতে পারি না। পরে উনি করলো কি আমারে বলে যে ঠিক আছে তাহলে তুই একটু এখানে বিশ্রাম কর, আমি দেখি যে সামনে কোনো কিছু পাই কিনা। তাই আমি বললাম চারদিকে এত অন্ধকার, কোনো মানুষটা আমার ভয় লাগতেছে। উনি বলে না সমস্যা নাই তুই ভয়, আমি দেখি সামনে কিছু পাই কিনা। এই জায়গাটার মধ্যে আমি বসছি এবং বসার পরে উনি সামনে দিয়ে গেল এবং উনি যাওয়ার পরে মানে আমি এখানে ঘুমিয়ে গেছি, মানে আমার কাছে মনে হয় আমি ঘুমিয়ে গেছি। এবং আমার যখন ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে আমি দেখি যে মানে তখন প্রায় আপনার বিকেলের গণাগণ হয়ে গেছে। আমি একটা মানে অনেকগুলো মানুষের কথাবার্তা শুনতে পাচ্ছি, আমি একটা জায়গার মধ্যে আছি, উনিও বসে আছে, আমিও আছি। পরে আমি বললাম যে এটা কোন জায়গা? পরে আমার বলে তোদের বাড়ির কাছে চলে আসছে। আমি বললাম কীভাবে আসলাম, আমি তো ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি আমি এই জায়গায়। উনি বলে হ্যাঁ ওই রাস্তা দিয়ে সোজা গেলেই তোমাদের বাড়ি পাবা। আমি বললাম তাই আমাদের বাড়ি পাবো এগুলো মানে তখন উনি আমাকে যে লাল যে জিনিসটা কাপড় দিয়ে পেছনে ওটা আমাকে দিয়ে আমারে বললো যে খবরদার এটা কিন্তু কখনো নাপাক শরীরে স্পর্শ করবা না, এটার মধ্যে কিছু জিনিস আছে তোমার জন্য আমি দিচ্ছি, কোনোদিন কোনো নাপাক শরীরে স্পর্শ করবা না, সবসময় পাক পবিত্র থেকে এটাকে ধরবা, নাপাক শরীরে ধরবা না, কারণ এটা আমার তরফ থেকে তোমার জন্য নেয়ামত। তা এইটা উনি আমাকে দেওয়ার পরে আমি তখন হাঁটতে শুরু করছি। তাই হাঁটতেছি আমাদের বাড়ির রাস্তাগুলো খুব মানে পরিবর্তিত, আগের মতো না। মানে রাস্তাঘাটগুলো কেমন জানি একটু অন্যরকম কিছু আমি চিনতে পারি না। অনেকের কাছে জিজ্ঞেস করে যে হাসমত আলী বাড়িটা কোন দিকে। এমন করতে করতে একটা পর্যায়ে আমি তখন ওই হাসমত আলীর বাড়িতে আসি এবং বাড়িতে আসার পরে ওরা কেউ আমাকে চিনতে পারে না। আমি বাড়ির কাছাকাছি এসে আমার আব্বারে ডাক দিই, তখন আব্বারে ডাক দেওয়ার পর আব্বা তখন বেরিয়ে আসার পরে আমার মা তখন আমাকে চিনে যায়, চিনে এসে আমাকে জড়ায় ধরে বলে কিরে মিলন তুই কই গেছিলি, তুই কোথায় ছিলি? এবং বাড়িতে আসার পর আমি জানতে পারি যে আমি প্রায় 16 বৎসরের মতো বাড়িতে নাই। এইটুকু আমি জানতে পারি যে 16 বৎসর আমি বাড়িতে নাই। তো এখানে দেখা গেল কি যে আমি যে ইন্ডিয়াতে গেছিলাম, ইন্ডিয়াতে কিন্তু আমি বেশি দিন ছিলাম না, ওইখানে কিন্তু আমি হয়তো খুব বড় জোরে 1 বৎসরের মতো ছিলাম। এরপরে যে আমি কোথায় গেছি ওইখানে আমার প্রায় 14-15 বৎসরের মতো কেটে যায়, কিন্তু ওই 14-15 বৎসরের কোনো হিসাব আমার কাছে নাই। কিন্তু আমার কাছে মনে হয় যে ওখানে আমার 14-15 দিন কাটছে, এরকমটা মনে হয়। এই যে 14-15 বছর কেটে গেল এটা আমি বুঝতেই পারলাম না, আমি কোনো কিছু বুঝতেই পারলাম না। এবার আমার আব্বা এসে আমার ধরার পরে আমি তখন করলাম কি আমার আব্বার সাথে আমার সাথে আমি ভালোভাবেই আছি থাকতে থাকতে এদেশে তারা আমাকে খুব আদর করে। আর আমার যে বড় বোন ছিল শেফালি মারা গেছে, আমার বড় বোনটা মারা গেছে এবং এই যে ছোটো বোন যে ছিল ময়নার বিয়ে হয়ে গেছে, পার্শ্ববর্তী গ্রামে বিয়ে হয়েছে, আব্বা আম্মা একাই থাকতেছে। পরে আমি কি করলাম, একদিন আমি ওই যে লাল যে আমাকে ইয়েটা দিছিল এটা আমি খুলছি। এটা খোলার পর আমি দেখলাম যে চকলেটের মতো করে অনেকগুলো স্বর্ণের মানে আপনার বার যেরকম হয় না এরকম মনে হলো যেন জিনিসগুলো আমার স্বর্ণের। তা আমি আগুন দিয়ে চেক করছি যে আসলেই জিনিসগুলো কি, এবং আগুন দিয়ে চেক করার পরে আমি বুঝতে পারি যে এগুলো স্বর্ণ, মানে কালো হয় নাই। না হওয়ার পরে স্বর্ণের একটা বার আমি তখন আমার আব্বার হাতে দিলাম। এই প্রথম আমার আব্বার দিলাম যে আব্বা এটা আমি যে কোনো একজনে আমাকে দিছে, এটা তুমি বিক্রি করে তুমি তোমার ঘর বাড়িগুলো একটু পরিবর্তন করো। এইটা আমার আব্বাকে দেওয়ার পরে আমার আব্বা এটা বিক্রি করে। তো উনি কোথায় বিক্রি করে এটা আমি জানি না, কিন্তু বিক্রি করার পরে তিনি অবাক হয়ে যায়। মানে আমাকে তখন তারা এত আদর যত্ন ভালোবাসে, আলোলে দোললে মানে অন্যরকম। এবার উনি আমার বারবার বলতেছে যে আমি যে একটা জিনিস দিছি ওনার কাছে আর আছে কিনা, বাকিগুলো কোথায় আর আছে কিনা, এরকমভাবে আমাকে তখন প্রেশার দিচ্ছে। প্রেশার দেওয়াতে আমি আর ওনাকে কিছু বলি না বলে আমি যে ঘরে থাকতাম ওই ঘরে মাটি কুড়ে মানে মাটি গর্ত করে আমি তখন মাটির নিচে এই ইয়াটা রাখি, আপনার যে লাল কাপড়টা দিয়ে পেঁচানো এটা ছিল ওইটা রেখে আমি উপর দিয়ে মাটি দিয়ে দিই, আমি এটা চাপ দিয়ে দিই ঘরের মধ্যে। আব্বা আমারে বারবার বলতে একটা পাইছিস আরও কই, ওই একটা বিক্রি করে আমার আব্বা আমাদের পুরো এলাকাতে মানে আমাদের বাড়িতে বিল্ডিং করে, চারপাশ দেওয়াল করে এবং রাস্তার পাশে জায়গাও কিনে, মানে কত টাকা এবার বিক্রি করে আপনি হিসাব করেন। এবার আমার বারবার বলে আর আসছে কি না, এটা কোত্থেকে পাইছি, কে দিছে, মানে যেই স্বর্ণকারের কাছে বিক্রি করে সম্ভবত উনি আমার আব্বাকে কোনো ইনফরমেশন দেয়, এই জন্য আব্বা এই সম্বন্ধে আরও জানার জন্য আরও আগ্রহী হয়ে ওঠে। পরে আমি আর কিছু বলি না বলার পরে এবার ওরা আমাকে বিয়ে করাবে। আমিও বলছি আমার বয়স হয়ে গেছে, আমার অনেক বয়স হয়ে গেছে, প্রায় আমি বুড়ো বয়সে চলে আসছি, ওই সময় তারা আমাকে বিয়ে করাবে। এবার আমার মা করলো কি তার মা মানে তার ভাইয়ের মেয়ে নাম হচ্ছে গিয়া মায়া, ওনার একবার বিয়ে হয়েছে, ওই মেয়েটাকে আমার কাছে বিয়ে দিবে, একবার বিয়ে হয়েছে আবার আমার কাছে বিয়ে দিবে। তা আমি তো বিয়ে করা দরকার, বিয়ের বয়স হয়েছে, তো ঠিক আছে আমি তখন ওই মায়া মেয়েটারে বিয়ে করলাম, বিয়ে করে আমি তখন ওই মেয়েটাকে আমি আমার ঘরে আনলাম। ঘরে আনার পরে সে সবসময় খালি আমাকে একটা জিনিসে প্যারা দেয় যে আমি এটা কই পাইছি, আমি নাকি এক স্বর্ণের বার দিছি
আমার বাবার হাতে, মানে হাসমত আলীর হাতে, বাকিগুলো কই, আমি এগুলো কই পাইছি, কোত্থেকে আনছি। এই আমাকে প্রতিদিন খালি জ্বালাইতেছে, মানে ওর জ্বালা আমি আর নিতে পারি না, মানে প্রচণ্ড রকমের আমাকে জ্বালায়। আমার কাছে মনে হয় হাসমত আলী আমার যে বাবা আছে তিনি সম্ভবত ওকে আনছিল শুধুমাত্র আমাকে জ্বালানোর জন্য। মানে আমি যেগুলো মাটির নিচে রাখছি আমি কিন্তু এগুলো আর খুলে দেখি নাই, আজকে প্রায় 1 বছরের মতো হয়ে গেছে, ওইখানে আছে, আমি ওইখানে রেখে দিছি। এইবার ও আমাকে জ্বালাইতে একদিন রাতের বেলায়, ওর তখন মানে শরীর খারাপ ছিল, মেয়েদের যে একটা সমস্যা হয় ওই সমস্যা, ওর কিন্তু কোনো সন্তানাদি হয় নাই, আমি বিয়ে করছি 1 বছরের কাছাকাছি হয়েছে, কোনো সন্তানাদি হয় নাই। আবার আমার আব্বা আমাকে কিছু টাকা দিচ্ছে, যে গোল্ড বিক্রি করছে যেটা, ওটা থেকে কিছু টাকা দিচ্ছে, ওই টাকা দিয়ে আমি চলতেছি। এইবার একদিন রাতের বেলায় আমি ওর প্যারা নিতে পারতেছি না, মানে এতভাবে আমাকে চাপ দিতেছে, এতভাবে আমাকে ডিস্টার্ব করতেছে যে আমি এটা কই পাইছি, কে আমারে দিছে, আমার আর আছে কিনা। পরে আমি একদিন, মানে স্ত্রী তো আমার বউ তো, ভালোবেসে আমাকে সত্য কথাটা বললাম যে এমন আমি এই জায়গায় পাইছি, এই জায়গায় রাখছি। তো ও যেহেতু আমার বউ, আমার সহধর্মিনী, আমি তো ওরে দেখাইতে আপত্তি নেই। পরে আমি বললাম যে জিনিসগুলো এখানেই আছে। পরে আমি তো আর জানি না এই কথা বলেও তখন এই জিনিসগুলো তখন এই উঠাচ্ছিল, মানে ঘরের মধ্যে এটা গর্ত করে যে জায়গায় আমি রাখছি ওইখান থেকেও তখন এই কাপড়টা দিয়ে এটা তখন উঠায়। কিন্তু উঠানোর পরে, কাপড়টা খোলার পরেই ভাই আমি দেখলাম যে সম্পূর্ণ এই যে স্বর্ণের যে বারগুলো ছিল চকলেটের মতো, এগুলো সব পাথরে রূপান্তরিত হয়ে গেছে, মানে সব পাথরের টুকরা। ও আমার বলে কী কো, এগুলো তো পাথর। যে পাথর কেন, এগুলো তো পাথর না, আমি তো স্বর্ণ দেখে আনছি, এবং এখানে অনেকগুলো ছিল, ওইটা থেকে একটা আমি আমার আব্বাকে দিছি বিক্রি করার জন্য, বাকিগুলো তো এখানে। আমি তখন দেখতেছি যে না, এগুলো সবই পাথর। হঠাৎ করে তখন আমার মনে হলো, আরে যে আমাকে জিনিসগুলো দিছে সে তো আমাকে বলছে আমি যাতে কখনোই এগুলো নাপাক শরীরে স্পর্শ না করি। আমি তখন এই জানতে পারি, আমি কিন্তু জানি যে মায়ের শরীর ভালো না। আমি তখন ওকে বলি যে তোমার যে একটা সমস্যা হয়েছে এটা কি ভালো হয়েছে? আমাকে বলে না। এই না বলার পর আমি জায়গায় জ্ঞান হারিয়ে ফেলি, মানে অজ্ঞান হয়ে যাই। পরে তারা আমার চোখে মুখে পানি টানি দিয়ে আমাকে ঠিক করে ভালো করে, এবং ভালো করার পর আমি তখন শুধু মানে এটা কি হইলো, আমার স্বর্ণ কীভাবে লোহা হইলো, মানে আমি জাস্ট পাগলের মতো হয়ে যাই। মানে আমার এই আর কোনো কিছু মনে নেই, আমি জাস্ট তখন থেকে পাগল হয়ে যাই। দীর্ঘ প্রায় 2.5 বছর মতো আমি পাগল থাকি। দীর্ঘ 2.5 বছর আমি সম্পূর্ণ পাগল থাকি, আমার কোনো স্মৃতিশক্তি ওই সময় থাকে না। মানে আমি এই দখলটা সহ্য করতে পারি না, যেটা আমি নিজের চোখে দেখা রাখলাম, অথচ এটা আমার এরকম হয়ে গেল। এবং এই 2.5 বছর আমার যে জিনিসটা, মানে একটা জিনিস বিক্রি করে আমার আব্বা ঘর দুয়ার দিছে, জায়গা কিনছে, বাড়িঘর ওয়াল করছে, মানে এরপর আমার আব্বার কাছে অনেক টাকা রয়ে গেছে, কিন্তু আর বাকিগুলা আমি আর পাইলাম না। এবং এরপর আমি যখন সুস্থ হওয়ার পরে মায়ার জানতে পারি অন্যত্রে বিয়ে হয়ে গেছে, সে আমাকে ছেড়ে আবার আরেক ছেলেকে বিয়ে করছে, ওইখানে চলে গেছে। আর আমি আমার আব্বা আম্মার সাথে, মানে ওই তাদের সাথেই আছি, কিন্তু তাদেরই কোনো গুরুত্ব নাই। এবং আমি সুস্থ হওয়ার প্রায় আপনার 1 বছরের মাথায় আমার আব্বা মারা যায়। আমার আব্বা অনেক বয়স হয়েছে, তিনি মারা যায়। এবং আমার মা এখনও আছে, উনি এখনও জীবিত আছে, এবং উনিও প্রায় একদম মৃত্যু সজ্জায়। এরপরে আমি আর বিয়ে শাদী করি নাই এই পর্যন্ত। আমি তাদের পালক ছেলে হইলেও তাদের ভিটার মধ্যেই আছি। আমার যে বোন আছে ময়না মাঝে মাঝে আসে, আইসা দেখে। আমিও প্রায় এখন শেষ বয়সে এসে দাঁড়িয়েছি। তো আমার এই ঘটনাগুলো আমি আমার যে বোন আছে, মা আছে, এদের কাছে বলি, এরা আসলে কেউ বিশ্বাস করে না। এবং আমার যে বউ মায়া আছে, যে আমাকে ছেড়ে চলে গেছে, তার সাথেও মাঝে মাঝে আমার কথা হয়, ও আসে, ওকেও বলে, ও বিশ্বাস করে না। আমি এগুলো কাউকে বিশ্বাস করাতে পারি না। তো আমি আপনাকে আমার কথাগুলো বললাম, আমি জানি না আপনি আমার কথাগুলো বিশ্বাস করবেন কি করবেন না, তবে আমার আল্লাহ সাক্ষী আমি আপনাকে এক বিন্দু মিথ্যা বলি নাই। আমি সিলেটের কোন জায়গায় থাকি পুরো ঠিকানা আপনাকে দিয়েছি। আপনি যদি কোনো সময় আসেন তাহলে আমার সাথে দেখা করবেন, বা আমার এলাকার লোকজনে অনেকে আমার এই ঘটনা জানে, কিন্তু কেউ এটা বিশ্বাস করে না। আমার দৃঢ় বিশ্বাস যে যিনি আবদুল্লাহ, যে আমাকে এই জিনিসগুলো দিয়েছে, তিনের সাথে আমার ভবিষ্যৎ অন্তত একবার হলেও দেখা হবে। তাই আমি এখনও তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করি, যাতে ওই আবদুল্লাহর সাথে আমার একটাবার দেখা হয়। আপনি ভালো থাকবেন, আমি আপনার বাবার বয়সে আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, অনেক লম্বা একটা গল্প হয়ে গেছে। আসলে আমি এটা এত লম্বা করতেই চাই নাই, কিন্তু এটার যে কোনো অংশে আসলে কেটে দিব, একটা সাইড কাটলে আরেকটা সাইড আসলে বোঝানো যাবে না, এই জন্য পুরোটা গল্পে আমাকে রেকর্ড করতে হয়েছে। এবং সত্যি অবিশ্বাস্যকর, একটা চাঞ্চল্যকর, ভয়ঙ্কর একটা গল্প ছিল। গল্প আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমাদের আজকের গল্পে মোহাম্মদ মিলন সাহেবকে নিয়ে আপনার কোনো কথা থাকলে সেটা লিখতেও ভুলবেন না। আমার কাছে অবাক লেগেছে, উনি যে দীর্ঘ প্রায় 15 বছরের মতো কোথায় কাজ করেছে, কোন মসজিদে কাজ করেছে, এটাই আমার কাছে ভীষণ অবাক লেগেছে। আমার কাছে জিনিসটা সত্যি অনেক অবাক লাগলো। এবং সেখান থেকে ওনাকে যে জিনিসগুলো দেওয়া হলো, এগুলো স্বর্ণের চকলেটের আকারের ছিল, এবং এগুলো কেন পরে
আপনার মানে পাথর হয়ে গেল, পুরো বিষয়টা আমার কাছে খুব অবাক লেগেছে। আপনার কাছে গল্প কেমন লেগেছে এবং এই গল্পের প্রসঙ্গে আপনার ব্যক্তিগত মতামত থাকলে কমেন্টে লিখবেন। আর যেখানেই বিদায়, ইনশাল্লাহ দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।